Introduction. Unit 1 is Introduction to Industrial Microbiology and Development. First of all, answer করবে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি ফিল্ডটার ডেফিনেশন কি হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিকে আমরা ডিফাইন করব কি করে, হাউ টু ডিফাইন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, স্ট্রেস দাও ওয়ার্ডে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি represent what? Answer me, anyone. Try করো। মাইক্রোবায়োলজিকে বেস করে বা মাইক্রো অর্গানিজমকে বেস করে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি কি করবে, কোনো মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবায়োলজিকে বেস করে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে সেটা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। কি টাইপ অফ ইন্ডাস্ট্রি তুমি তৈরি করতে চাইছো এখানে মাইক্রোবস কে ইউজ করে? এনি আইডিয়া? বায়োটেক ইন্ডাস্ট্রি হতে পারে। বায়োটেক মানে কি? বায়োটেক ইন্ডাস্ট্রি, বায়োটেক তো অনেক কিছু মিলিয়ে হয়। বায়োটেক তো আমরা আগের দিনকে একটা সিম্পলিসিটি করে বললাম বায়োটেকে কি কি কাজ করা হয়। তো এখানে কি করা হতে পারে, মানে আইডিয়াটা কি, ইন্ডাস্ট্রিটা আমি কি তৈরি করব? ভ্যাকসিন হতে পারে, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন প্রোডাক্ট হতে পারে। কারেক্ট। তো ফার্মা প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট হতে পারে। দেন তোমার মেনলি এই দুটো নিয়ে আইডিয়া, কারণ আমাদের যত হিউম্যান কাইন্ডের বেনিফিশিয়াল যে প্রোডাক্ট গুলো সেগুলো সবই হচ্ছে ফার্মেন্টেশন ইন্ডাস্ট্রি থেকে, মানে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি থেকে আসছে। তো এখানে আমরা ইউজ করতে চাইছি হচ্ছে মাইক্রোবায়োলজি নলেজ। So we know that what is microbiology. Microbiology means use of microorganism. তো মাইক্রোবায়োলজি ওয়ার্ড যখন লেখা আছে আমি দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখানে কি ইউজ হতে চলেছে, মাইক্রোবস এর ইউজ হতে চলেছে। মাইক্রোবস ইউজড হবে, অ্যান্ড মাইক্রোবস ইউজড করে আমরা কোনো প্রোডাকশন প্রসেসে নিয়ে যাব মাইক্রোবস কে, প্রোডাকশন করাবো, প্রোডাকশন প্রসেস করাবো, এন্ড প্রোডাকশন প্রসেস করে আমরা বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট তৈরি করব। একই না, বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট প্রডিউস করব। এন্ড দিস প্রোডাক্ট কুড বি এনি ফুড প্রোডাক্ট হতে পারে, কোনো তুমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হতে পারে, মিন্স অ্যান্টিবায়োটিক হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, আরো কিছু অনেক কিছু হতে পারে যেখানে মাইক্রোবস কে ইউজ করাতে পারি। এন্ড আমরা ইয়েও তৈরি করতে পারি, অ্যাসিড তৈরি করতে পারি, এনজাইম তৈরি করতে পারি। তো ডিফারেন্ট প্রোডাক্ট কে আমরা জেনারেট করতে পারি বাই ইউজিং মাইক্রোবস নলেজ, বাই ইউজিং মাইক্রোবস নলেজ টু প্রডিউস বাল্ক অ্যামাউন্ট অফ প্রোডাক্ট হুইচ মেক অ্যান ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি স্কেলে নিয়ে যাব। দ্যাট টাইম আমরা বলবো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। ডেফিনিশনটা বলে দিচ্ছি। সো ইট ইজ আ ব্রাঞ্চ অফ, it is a branch of microbiology, তার মানে it is 100% application, microbiology direct application, ঠিক আছে? applied field, এটা direct applied field যেখানে আমরা প্রোডাক্ট জেনারেট করছি। so it is a branch of microbiology that applied microbial knowledge, to develop or create ও লিখতে পারি industrial products, to develop industrial products in mass quantities, that is important, in mass quantities. Clear definition? তো আলটিমেটলি বুঝতে পারছো এইটুকু যে মাইক্রোবস কে যখন ইউজ করছো তুমি,
আলটিমেটলি মাইক্রোবস এর কোন ফেনোমেনাটাকে কাজে লাগাচ্ছ ইন্ডাস্ট্রিতে মেকিং এর টাইমে, প্রোডাক্ট মেকিং এর টাইমে কোন ফেনোমেনাটা কাজ করছে মাইক্রোবস এর, এটুকু তো আইডিয়া হওয়া উচিত। শর্ট জেনারেশন টাইম। না না, জেনারেশন টাইম তো গ্রোথ, ওর গ্রোথে লাগছে, আমার কি হেল্প করবে? ওটা তো রিকোয়ারমেন্ট বলছো। আমি বলছি মাইক্রোবস এর কোন জায়গাটা কাজে লাগছে, কোন ফেনোমেনাটা কাজে লাগিয়ে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করছি, প্রোডাক্ট মেকিং করছি। ইজ দ্য মেটাবলিজম, আগের সিলেবাসে পড়ে এসছো মেটাবলিজম প্রসেস। তো মাইক্রোবস এর অ্যাকচুয়ালি কোনটায় কাজে লাগাচ্ছি আমরা? মাইক্রোবস এর মেটাবলিজম প্রসেস। আর বেসিক্যালি আমরা যেটা করাই সেটা হচ্ছে ফার্মেন্টেশন করাই। দেখো তুমি ইউনিট নাম্বার 2 and 3 তে ফার্মেন্টেশন ইজ হার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। ফার্মেন্টেশন। তো মাইক্রোবস এর থেকে আমরা কোন পার্টটা নিচ্ছি বা কোনটা ইউজ করাচ্ছি, দ্যাট ইজ দ্য ফার্মেন্টেশন প্রসেস। তো ফার্মেন্টেশন প্রসেস উই নো দ্যাট মাইক্রোবস ইউজ করে ডিউরিং দেয়ার মেটাবলিজম টাইম, এন্ড ফার্মেন্টেশন থেকে প্রোডাক্ট প্রডিউস করে and that product is the useful product for ourselves, useful to ourselves। তাহলে এবার আমাকে বলো, আমাদের যে ইউনিট 1 এ ছিল হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, হিস্ট্রিতে হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি দ্যাট মিন্স হাউ টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। সো তিনটে পার্টে আমরা হিস্ট্রি দেখতে পারি। নাম্বার 1, যেহেতু এখানে মাইক্রোবস এর নলেজ আসবে, দ্যাট মিন্স মাইক্রোবস এর হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। Discovery of microbes, discovery of microbes history, very important। সেমিস্টার 1 এ কি তোমরা এটা পড়োনি? ডিসকভারি অফ মাইক্রোবস, কিভাবে মাইক্রোবস কে ডিসকভার করা গেল বলো, পড়েছো কি পড়োনি? ফার্স্ট সায়েন্টিস্ট দ্যাট ডিসকভার ব্যাকটেরিয়া কে? ফার্স্ট সায়েন্টিস্ট দ্যাট সি দ্য ব্যাকটেরিয়া under microscope, who is that? লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহক। তাহলে ডিসকভারি অফ মাইক্রোবস আমরা স্টার্ট করব হচ্ছে তোমার রবার্ট হুক থেকে, বাট রবার্ট হুক তো তোমার ক্লিয়ারলি ব্যাকটেরিয়া ভিজুয়ালাইজ করতে পারেনি, সেল ডিসকভার করেছিল। দেন আমরা অ্যান্টন ভন লিউয়েনহকের কথা বলি। অ্যান্টন ভন লিউয়েনহক সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ ডেভেলপ করে, সিম্পল লাইট মাইক্রোস্কোপ ডেভেলপ করে, and by that he can see the bacteria. So microbes এর presence which is they termed as animal cues, মনে আছে টার্মটা তো কোশ্চেনও আসতো, what is animal cues? Animal cues এর টার্মটা প্রোভাইড করে কি? টার্ম প্রোভাইডেড বাই অ্যান্টন ভন লিউয়েনহক। and animal cues এর মিনিং কি? animal cues এর মিনিং হচ্ছে লিটল অ্যানিমাল, মানে উনি যেগুলো অবজার্ভ করতো আন্ডার মাইক্রোস্কোপ দেখতো ভেরি ভেরি স্মল ইন সাইজ, দ্যাটস ওয়াই হি টার্ম দ্যাট অ্যানিমাল কিউস। তো মাইক্রোবস এর ডিসকভারি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আর কি পড়তে হবে হিস্ট্রিতে? সবগুলো তোমাদের পড়া সেম ওয়ান। নাম্বার 2, fermentation discovery, discovery of fermentation. As fermentation, that is the microbial metabolism process, one of the microbial metabolism process is the heart of the industrial microbiology. So discovery of fermentation very very important in the history of or development of industrial microbiology। এবার আমাকে বলো ফার্মেন্টেশন ডিসকভার করে কি, ফার্মেন্টেশন প্রসেস ডিসকভার করে কি, and how does fermentation occur? দুটো আনসার কুইকলি দিয়ে দাও। Who discovered first fermentation process? Louis Pasteur. Louis Pasteur. How does fermentation occur? Is it a chemical process or biochemical process? Is it chemical process, simply chemical process, or biological elements are involved in that? Biochemical process. Biochemical process. That means here biological
organisms are involved. Which biological organisms he first discovered and which fermentation he first discovered? First ব্যাকটেরিয়া দেখেনি বাবা, ফার্স্ট ফার্মেন্টেশন টেকনিকটা কি দেখেছিল, কাজ কি করছিল উনি ওই টাইমে? ওয়াইন চেকিং করছিল না, হিস্ট্রিতে পড়েছিল তো। তার মানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন ফার্স্ট চেক করে, এন্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন বিফোর পাস্তুর কি জানা হতো? অ্যালকোহলিক ফার্মেন্টেশন ইজ কমপ্লিটলি কেমিক্যাল প্রসেস, এটা জানা হতো, এটা মানা হতো। এন্ড কেমিক্যাল প্রসেস, there is no involvement of microbes, it's a completely chemical instability এর জন্য প্রোডাকশন তৈরি হয়, ফার্মেন্টেশন তৈরি হয়। সো প্রোডাক্ট তৈরি হওয়ার কেসটা বলেছিল বিফোর পাস্তুর, ইটস আ কেমিক্যাল আনস্টেবিলিটি, যেটা ডেসক্রাইব করেছিল হচ্ছে লেভিক। লেভিকের যে পয়েন্টটাকে টোটালি ডিসএগ্রি করে লুইস পাস্তুর, and he clearly mentioned that fermentation is done by yeast. Fermentation, alcoholic fermentation is done by yeast, and yeast is the biological element, biological living organism. তার মানে ক্লিয়ারলি এই জায়গাটা আমরা বলতে পারি ডিসকভারি অফ ফার্মেন্টেশনের যে পয়েন্টটা ছিল, যেটা আমরা পড়তাম সেমিস্টার 1 এ, দ্যাট ইজ দ্য মাইক্রোবিয়াল বেসিস অফ ফার্মেন্টেশন। মাইক্রোবিয়াল বেসিস অফ ফার্মেন্টেশন ফার্স্ট ডিসকভার্ড বাই লুইস পাস্তুর। Microbial basis of fermentation, that process is discovered and clearly stated by Louis Pasteur. এর আগে কি ভাবা হতো? There is no microbes involved, completely chemical process, chemical process এটা ভাবা হতো, but Louis Pasteur totally disagree করে by this process, by the chemical process is a microbial process. সো এই ব্যাপারটা একটু জানতে হবে, ডিসকভারি অফ ফার্মেন্টেশন সমস্ত কিছু সেম ওয়ানে পড়া। নাম্বার 3, আর কি পয়েন্টটা জানা উচিত ফার্মেন্টেশন তোমার ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি হিস্ট্রিতে? নাম্বার 3, অ্যান্টিবায়োটিক ডিসকভারি, অ্যান্টিবায়োটিক ডিসকভারি, অ্যান্টিবায়োটিক এন্ড কেমোথেরাপিউটিক এজেন্ট ডিসকভারি। chemotherapeutic agent discovery. বলো, who's first scientist that discovered antibiotic and what is the name of that? Alexander Fleming. Alexander Fleming penicillin discovered করে antibiotic. And what is chemotherapeutic agent? And who discovered? What is the name of that agent? Chemotherapeutic agent. বলো, ভুলে গেলে চলবে? এক্সাম দিতে হবে তো, এন্ট্রান্সের এক্সাম গুলো তো প্রিপেয়ার হতে হবে, তো ভুললে তো হবে না। কেমোথেরাপিউটিক এজেন্ট ডিসকভার কে করেছিল? পল এলভিক। মনে পড়ছে? শুনেছো নাম? পল এলভিকের নাম শুনেছো? আনসার করে না। কেমোথেরাপিউটিক এজেন্ট ডিসকভারি, পল এলভিক নাম শুনেছো? কি এজেন্ট ডিসকভার করেছিল ফার্স্ট? এজেন্টটার নাম? আনসার করো। ম্যাজিক বুলেট, মনে পড়ছে কিছু? হ্যাঁ, এবার মনে পড়েছে। ম্যাজিক বুলেটের কনসেপ্ট বলেছিল কেমোথেরাপিউটিক এজেন্টে পল এলভিক। সাবস্টেন্সটার নাম হচ্ছে আর্সেনিক বেস কম্পাউন্ড স্যালভারসন। স্যালভারসন ইউজ হয়েছিল হচ্ছে সিফিলিস ডিজিজের এগেইনস্টে, এন্ড ম্যাজিক ট্রিটমেন্ট করেছিল, ম্যাজিক্যালি ওয়ার্ক করেছিল স্যালভারসন এগেইনস্ট দ্য সিফিলিস। ঠিক আছে, তো এই জায়গাটা ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক্স, ডিসকভারি অফ কেমোথেরাপিউটিক এজেন্টস, যেটা সেমিস্টার 1 এ আমরা পড়ে এসেছি, দ্যাট ইজ অলসো ইনডিউস ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। আর ওখান থেকে একটা আর্জ শুরু হয় যে যেহেতু অ্যান্টিবায়োটিক ভালো কাজ করছে এগেইনস্ট দ্য ভেরিয়াস ড্রেডেড ব্যাকটেরিয়াল ডিজিজ, তাহলে অ্যান্টিবায়োটিককে মাস প্রডিউস করো।
কারণ ডিজিজ তো কারোর একজনের হবে না, ডিজিজটা ওয়ার্ল্ড ওয়াইড যে কারোর হতে পারে। তো মাস প্রোডাকশনের নলেজ বা মাস প্রোডাকশন করার যে আইডিয়া, সেগুলো অ্যান্টিবায়োটিক কেমোথেরাপিউটিক এজেন্টের ডেভেলপমেন্টে পরীক্ষা। তোমরা কি জানো পেনিসিলিনের জন্য তো তোমার ফ্লেমিং তো পেয়েই ছিল নোবেল প্রাইজ, আরো দুজন সায়েন্টিস্ট পেয়েছিল। হ্যাঁ, পেনিসিলিন তো ডিসকভার করেছিল তোমার আলেকজান্ডার ফ্লেমিং, বাট সিনথেসাইজ কে করেছিল, মানে ওটাকে মার্কেটেবল ফর্মে, মানে পেনিসিলিনকে অ্যাজ আ ইউজ করা যায় অ্যাজ আ মেডিসিন, সেটাকে কারা করেছিল? কেউ কি বলতে পারবে? সো তিনজন কালেকটিভলি নোবেল প্রাইজটা পায়, শুধুমাত্র কিন্তু ফ্লেমিং পায়নি। আমরা ফ্লেমিং এর নাম করি ঠিকই, বাট অ্যাকচুয়ালি জয়েন্ট উইনার ছিল ওখানে, তিনজন সায়েন্টিস্ট ছিল। ফ্লেমিং তো অবভিয়াসলি ডিসকভারি পাইনিয়ার, অ্যাক্সিডেন্টাল ডিসকভার করে, বাট সেটাকে মেডিসিনাল ফর্মে নিয়ে আসে, ইনজেক্টেবল ফর্মে নিয়ে আসে হচ্ছে আরো দুজন সায়েন্টিস্ট, ফ্লোরে অ্যান্ড চেন। ফ্লোরে অ্যান্ড চেন এরাও পেয়েছিল, দেখবে কম্বাইন্ড উইনার ছিল ওখানে। ঠিক আছে, তো এই যে সিনথেসিস প্রসেস, প্রোডাকশন প্রসেস, এইগুলো হচ্ছে আইডিয়া তৈরি হয় আফটার দিস ডিসকভারি। সো মাইক্রোবস এর ডিসকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি স্টার্টিং। Fermentation process discovery is very important, industrial microbiology starting it, and discovery of antibiotic, discovery of chemotherapeutic agent also very important in history of industrial microbiology. Point clear? Answer করবে। হ্যাঁ স্যার। সো ইউনিট 1 এ আমি আর নতুন কিছু বলবো না, বিকজ আর বলার এখানে জায়গা নেই। চলে আসবো আমরা ইউনিট 2, কারণ অলরেডি সমস্ত কিছু জানো। এন্ড ইউনিট 2 তে টাইম নেব। ইউনিট 2 টাইম নেব, অনেকগুলো ক্লাসই লাগবে। স্লোলি স্লোলি আমরা এগোবো। ইউনিট 2 ছিল তোমাদের আইসোলেশন অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেন। Isolation of industrial strain. Isolation of industrial strain and fermentation. তো ফার্মেন্টেশন এখন লিখছি না, আমরা স্টার্টিং টপিকে আসি, আইসোলেশন অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেন। তো ওভারঅল যেটা আমরা বুঝলাম ফ্রম দ্য ইন্ট্রোডাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, from above discussion, we clearly stated that microbes is very important for industrial microbiology. So my question, very simple question, why microbes? Why we using microbes to produce products for the industry, mass products for the industry? Why not other biological elements? Why only microbes? কেউ আনসার করবে? মাইক্রোবস কে কেন চুজ করা হচ্ছে ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল মাস প্রোডাকশন? Why not large organism? স্যার খরচ কম বলে। খরচ কম, কিভাবে কম করাবে খরচ মাইক্রোবস কে ইউজ করে? কস্ট কাটিং করবে কিভাবে মাইক্রোবস কে ইউজ করলে? তো পয়েন্ট কিছু আমরা লিখি নাকি? মাইক্রোবরা বলো। কম টাইমে অনেক বেশি সংখ্যায় গ্রো করতে পারে বলে এই জন্য। কম টাইমে বেশি অ্যামাউন্ট অফ গ্রোথ, তাই তো? ইয়েস, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য পয়েন্ট। সো
তো মাইক্রোবস কে কেন ইউজ করা হয় ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, and এটার জন্য 3-4 স্পেসিফিক রিজন আছে। নাম্বার 1, যেটা একটু আগে বলছিলে তুমি, যে প্রোডাকশন বা মাস প্রোডাকশন করাটা ভেরি ইজি অ্যান্ড ইন লেস টাইম ইট ক্যান প্রডিউস মাস অ্যামাউন্ট। তো ease of their mass production, ease of their mass production, তো ইজিলি আমরা মাইক্রোবস কে গ্রো করাতে পারি। জাস্ট ভেবে দেখো না, জাস্ট ইকোলাই কে তুমি যদি নর্মাল ল্যাবরেটরি মিডিয়ামে গ্রো করাও, তো উইদিন 20 মিনিটস ইট ক্যান ডাবল ইন নাম্বার। তো যেটা আদার ইউক্যারিওটিক লার্জ অর্গানিজমের জন্য পসিবল নয়। তো ইজিলি আমরা একে গ্রো করাতে পারি অ্যান্ড হিউজ কোয়ান্টিটিতে গ্রো করাতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, we can use cheap substrate for the growth of microbes. খেয়াল করে দেখো, মাইক্রোবস এর গ্রোথের জন্য, হ্যাঁ কিছু মাইক্রোবস আছে ফাস্টিডিয়াস মাইক্রোবস মনে আছে? কেউ আনসার করবে? হোয়াট ইজ ফাস্টিডিয়াস মাইক্রোবস? ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া যারা ল্যাবরেটরি কন্ডিশনে গ্রো করে না, না, স্পেশাল কন্ডিশন। সেটা তো ভিভিএনসি মানে ভায়াবল বাট নন কালচারেবল। হ্যাঁ বলো। জন্য স্পেসিফিক সাবস্ট্রেট লাগছে, স্পেশাল কোনো সাবস্টেন্স লাগবে, কারেক্ট। তার মানে ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, আদারওয়াইজ ও গ্রো করে না। গ্রো করবে বাট নিড স্পেশাল এলিমেন্ট ফর দেয়ার গ্রোথ। ইট কুড বি এনি গ্রোথ ফ্যাক্টর, ইট কুড বি এনি ভাইটামিনস, ইট কুড বি এনি অ্যামাইনো অ্যাসিডস এক্সেট্রা। তো এগুলো যতক্ষণ না অ্যাড হচ্ছে মিডিয়ামে, দে ক্যান নট গ্রো। নর্মাল ব্যাকটেরিয়া গ্রো করে যাবে, বাট ফাস্টিডিয়াস মাইক্রোবস ক্যান নট গ্রো। তো ফাস্টিডিয়াস মাইক্রোবস এর অ্যামাউন্ট খুবই কম। তো বাকি আমরা যে মাইক্রোবস কে ইউজ করব, সেই মাইক্রোবস গুলোকে আমরা আরামসে খুব কম চিপ সাবস্ট্রেট ইউজ করে, চিপ সাবস্ট্রেট মানে হচ্ছে আমরা এখানে কস্ট কাটিং করাচ্ছি, চিপ সাবস্ট্রেট ইউজ করে গ্রো করাতে পারবো মাইক্রোবস কে যদি ইউজ করি। নাম্বার 3, মাইক্রোবস এর আমরা জানি ডিফারেন্ট টাইপ অফ মেটাবলিজম প্রসেস প্রেজেন্ট থাকে। তো মেটাবলিজম যদি ডিফারেন্স হয়, তাহলে ডাইভার্সিটি অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? অবভিয়াসলি ডাইভার্সিটি অফ দ্য প্রোডাক্টস অলসো হাই পাবো আমরা মাইক্রোবস কে ইউজ করি, অলসো হাই। And number 4, another benefit use of microbes, ability to undergo genetic manipulation readily. Ability to undergo genetic manipulation readily. আমরা প্রিভিয়াস ক্লাসে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ডিসকাস করছিলাম, এন্ড এইটুকু জেনে রাখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এন্ড ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি এই দুটো কিন্তু কানেক্টেড, সামহাউ দে আর কানেক্টেড। কিভাবে? কারণ আলটিমেটলি কোনো যদি ইমপ্রুভ প্রোডাক্ট তৈরি করতে চাও, কোনো নিউ প্রোডাক্ট জেনারেট করতে চাও, তাহলে কিন্তু বায়োটেকনোলজি or recombinant DNA technology কে we can use in the industrial microbiology also like that. জেনেটিক ম্যানিপুলেশন করে আমরা নিউ প্রোডাক্ট ডেভেলপ করাবো আর বেটার ইল্ড প্রডিউস করাতে পারি বাই ইউজিং আরডিটি টেকনিক। সো ব্যাকটেরিয়া আরডিটি টেকনিকে, দ্যাট মিন্স বায়োটেকনোলজি আর জেনেটিক ম্যানিপুলেশনে ইজিলি ওয়ার্কআউট করা যেতে পারে, whereas ইউক্যারিওটিকে অনেক অনেক প্রবলেম। তাও বলেছি ব্যাকটেরিয়া অত সহজেও করতে চাইবে না, বাট স্টিল compared to the eukaryotic gene manipulation, bacterial gene manipulation quite easy. Point clear? Point clear? Why always microbes used in mass production in industrial microbiology? Because of these 4 reasons. Answer করবে
বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এবার নেক্সট কোশ্চেন যেটা দাঁড়ালো, মাইক্রোবস কে তো ইউজ করছি, খুব ভালো কথা। তো যে কোনো মাইক্রোবস, any microbes, or there are some suitable desirable property of that microbes, any microbes can utilized in industrial purpose. My question is, any microbes can utilized to industry, mass production of the industry? Answer কি হবে? যে কোনো মাইক্রোবস কে ইউজ করে দিতে পারবো, or there are some criteria, suitable desirable properties of the microbes that we select during the mass production of the industry. Answer me. হবে কি যে কোনো মাইক্রোবস ইউজ করলে প্রোডাকশন নিতে পারবো কি? হবে। আনসার ইজ নো। তাহলে আমরা চুজ করব, সিলেক্ট করব, স্ক্রিন করব, any microbes cannot utilize. Answer is no. So there are some suitable features, characteristics that should follow the microbes. So next আমরা মুভ অন করব হচ্ছে suitable features that should qualify a microbes used in industry. ইন্ডাস্ট্রিতে ইউজ হতে গেলে মাইক্রোবস এর কি কি ক্যারেক্টার মাস্ট থাকা ইম্পর্টেন্ট। তো হেডিং রাখবো ক্যারেক্টারিস্টিক্স অফ ইম্পর্টেন্ট characteristics in microbes important to industrial microbiology. So industrial microbiology তে ইউজ করার জন্য মাইক্রোবস এর আইডিয়াল ফিচার আর ক্যারেক্টারিস্টিক্স কি কি থাকা হবে, চলো ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। নাম্বার 1, microbes must be able to grow in simple medium. আচ্ছা, আমরা আগে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব, তার আগে একটা আইডিয়া জেনে নেব। যেহেতু আমরা কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছি, যেহেতু আমরা এখানে একটা ইন্ডাস্ট্রি মেকিং করছি, ফিচার্স আমরা লিখবো, আগে দুটো আইডিয়া ক্লিয়ার করে নেব। যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রি রান করছি, তো তোমাকে হায়ার করবে কোম্পানি, তাই তো? এন্ড কি বেসিসে হায়ার করবে, কেন হায়ার করবে তোমাকে বলো তো? তুমি কোম্পানিতে গিয়ে কোনো প্রফিট দেবে বলেই তো হায়ার করছে, নাকি না এমনি এমনি তোমাকে হায়ার করছে টাকা দিয়ে পুষবে? কেসটা কি বুঝতে চাইছো? তো যখন একটা ইন্ডাস্ট্রি রান হচ্ছে, একটা মাইক্রোবায়োলজিস্টের দুটো জিনিস মাথায় রাখা উচিত। নাম্বার 1, আমি যে কোম্পানিতে গিয়ে মুভ অন করছি, সেখানে আমরা ইল্ড বাড়াতে চাইবো, এন্ড এভরি কোম্পানি নিড দিস ইল্ড। যেটা অ্যামাউন্ট আগে তৈরি হচ্ছিল সেটাকে আমি বাড়ানোর চেষ্টা করব, ইনক্রিজ করার চেষ্টা করব, ইল্ড বাড়াবো, এন্ড যতটা পসিবল কস্ট ডাউন করার চেষ্টা করব। এই দুটো জিনিস কিন্তু আমরা মাথায় রাখবো। Before move on to the characteristics to select the microbes, যে মাইক্রোবস কে আমি সিলেক্ট করতে চাইছি, বিফোর দ্যাট এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু আমরা মাথায় রাখবো। নাম্বার 1, আমরা এমন মাইক্রোবস চুজ করব যেটা কোয়ান্টিটি আসছিল প্রিভিয়াস, ইনক্রিজ হবে নাও। এন্ড নাম্বার 2, নট অনলি ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি, কস্ট, যে কস্টিং লাগছিল পুরো প্রসেসে, সেই প্রসেস কস্টিংটা আমরা কাট করব। তাহলে কি হবে? প্রফিট মার্জিন ইমপ্রুভ হবে, হ্যাঁ কি না? আনসার করবে একটু, ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে ভাবো। ইল্ড বাড়াবো, কস্ট কমাবো, প্রফিট মার্জিন অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে, এন্ড তোমার কোম্পানি ওয়েল রান হবে। কারণ আলটিমেটলি কোম্পানি কি চায়? at the end of all things is the profit. It is the profit, কারণ ইন্ডাস্ট্রি উইদাউট প্রফিট রান করতে পারবে না কোনোদিন। তো অ্যাজ আ মাইক্রোবায়োলজিস্ট, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিস্ট তুমি যখন জয়েন করবে, এই দুটো জিনিস তোমাকে পাখি পড়ানোর মতো পড়িয়ে নেওয়া হবে। তোমার কাজ হচ্ছে ইল্ড বাড়ানো, যেভাবে খুশি তুমি বাড়াও,
কিভাবে বাড়াবে সেটা তোমার হাতে, অ্যান্ড যা কস্টিং আগে লাগছিল সেটাকে কমাও। অ্যান্ড আমি এইটুকু বলতে চাই, কস্ট কিন্তু এখানে যেহেতু বাল্ক অ্যামাউন্টে তৈরি হচ্ছে, তুমি যদি খুব কম কিছু চেঞ্জেস করো, ধরো তুমি জাস্ট স্লাইড কিছু চেঞ্জ করেছো, স্লাইড চেঞ্জেরও কিন্তু একটা বিগ এফেক্ট পড়বে, বিগ ইম্প্যাক্ট পড়বে। বিকজ একটা ছোট জিনিস এখানে বাল্ক অ্যামাউন্টে তৈরি হচ্ছে, তার মানে এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যাপার আসছে। তো অবভিয়াসলি একটা স্মল চেঞ্জ যেটা আগে হয়তো লাগছিল এখন হয়তো লাগছে না, তাহলেও সেটা কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট প্রফিট মার্জিন ইমপ্রুভ করে দেবে। মানে আমি জাস্ট বলছি একটা ছোট ব্যাপার, আগে ধরো তোমার একটা প্রোডাকশন হচ্ছিল, সেই প্রোডাকশনে তোমার একটা এসি ইউনিট ইউটিলাইজ হচ্ছে, এসি ইউনিট মানে ঠান্ডা করার ইউনিট, ঠিক আছে। বাট এখন তুমি এমন একটা ম্যানিপুলেশন করেছো, সামহাও একটা রিজন দিচ্ছি, ম্যানিপুলেশন করেছো, সেখানে এসি ইউনিটটা কাজে লাগছে না, ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে, এসি ইউনিটটা মানে ঠান্ডার জিনিসটা লাগছে না, সেটার একটা বিগ ইম্প্যাক্ট হবে। কেন ইম্প্যাক্ট হবে বলতে চাইছি, বিকজ তোমার যদি এসি ইউনিটটা না কাজে লাগে তার মানে তুমি ইলেকট্রিসিটি সেভ করছো। অ্যান্ড ওই লেভেলে ভাবো, এটা তুমি শুধু ঘরের লেভেলে বা ওই হাউসের লেভেলে ভাবলে হবে না, কারণ এখানে একটা ইন্ডাস্ট্রিতে বড় রান হচ্ছে। তো একটাও যদি তুমি কিছু স্লাইড চেঞ্জ করতে পারো, সেটার ইম্প্যাক্ট কিন্তু গ্রেট আসবে, অ্যান্ড কস্ট মার্জিন কমে যাবে, প্রফিট মার্জিন ইনক্রিজ করবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? So that's why slight change very important during the industrial microbiology process. ওকে, তো এবার আমরা এই দুটো বেসিসে, এই দুটো ক্রাইটেরিয়ার বেসিসে আমরা মাইক্রোবস এর ক্যারেক্টারিস্টিক সিলেক্ট করব। দেখতে থাকুন। আইডিয়া রাখতে বলেছি কি মাথায়, একদম থাম রুল, ইল্ড বাড়ানোর চেষ্টা করব আর কস্ট কাটিং করবে, কস্ট অ্যামাউন্ট ডাউন করবে। তো দেখো, ফার্স্টেই আমরা সিলেকশনে রাখছি হচ্ছে মাইক্রোব সিলেকশনের ক্যারেক্টারিস্টিক্স। দি মাইক্রোবস must be able to grow in simple medium, ভাবো, is it useful property or not to selection of industrial microbes? একই আনসার করবে। হ্যাঁ। বেনিফিট কি? সিম্পল মিডিয়ামে গ্রো করলে মাইক্রোবস এর বেনিফিট কি? ইন্ডাস্ট্রি বেনিফিট কি হবে এখান থেকে? আনসার করো। ইন্ডাস্ট্রি বেনিফিট কি? দেখো, তোমার কাছে দুটো স্ট্রেন ধরো আছে, ইস্ট এ অ্যান্ড ইস্ট বি, ঠিক আছে। ইস্ট এ ধরো অ্যালকোহল তৈরি করে সেম অ্যামাউন্ট, অ্যালকোহল প্রডিউস করছে ধরে নাও সেম অ্যামাউন্ট কোয়ান্টিটি 100 গ্যালন রাখছি, এখানে তো অনেক বড় বড় লার্জ ভলিউমে কাজ হয়। ইস্ট বিও সেম অ্যামাউন্ট তৈরি করতে পারে সেম টাইম, বাট ইস্ট এ রিকোয়ার্ড some vitamin, without that East A cannot grow well, but East B do not require the vitamin supplement. Vitamin supplement do not require. Now, what strain you choose? কোনটা চুজ করবে? strain A or strain B? Same quantity produce করছে। স্টেন বি। বিটা। কেন? তার কারণ হচ্ছে আমার মিডিয়ামে ইস্টকে যখন আমি গ্রো করাবো আমার ভিটামিনটা দিতে হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমার খরচ কি সেভ হচ্ছে কি হচ্ছে না? আমি আবারও বলছি, এখানে ওই শুধু ল্যাবরেটরি স্কেল মানে তোমার নিজের ল্যাবরেটরি স্কেলের কথা ভাবলে হবে না, সেখানে তো খুব কমই ইউজ হয়। বাট আমি কি লিখেছি দেখো, গ্যালন ইউনিটে, তার মানে হচ্ছে হিউজ কোয়ান্টিটি যখন তৈরি করছে, স্মল পয়েন্টও এখানে আলটিমেটলি মার্জিনকে বাড়িয়ে দেবে, প্রফিট মার্জিনকে বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি পারপাসে দ্যাট মাইক্রোবস চুজ করব যেখানে কোনো গ্রোথ ফ্যাক্টরের রিকোয়ারমেন্ট লাগে না, কারণ গ্রোথ ফ্যাক্টর আমরা এক্সট্রা বার্ডেন নিয়ে আসছি, গ্রোথ ফ্যাক্টরে আমরা এক্সট্রা কস্ট অ্যাড করছি প্রসেসে। দ্যাটস ওয়াই আমরা সিম্পল মিডিয়াতে যে মাইক্রোবস গুলো গ্রো করে সেগুলোকে চুজ করার ট্রাই করব।
নাম্বার 2, microbes optimum temperature to grow, optimum temperature to grow is about 40 to 45, 40 degree centigrade হতে হবে। Ideal microbes for the industrial purpose. Why? কেউ আনসার করবে? Why it is 40 degree centigrade, about 40 degree, 35, 40, 45 এরকম একটা টেম্পারেচার সিলেক্ট করা হয় যেখানে মাইক্রোবস বেটার গ্রো করে, সেই মাইক্রোবস গুলো। Why not সাইক্রোফাইটস we are choosing? কারণ জেনারেলি এনভায়রনমেন্টের টেম্পারেচারটা এই রেঞ্জের মধ্যেই থাকে, 30 থেকে 40 এর মধ্যে। কারেক্ট। তাহলে সাইক্রোফাইটস চুজ করলে কি প্রবলেম ফেস করতে? এসি টেসি লাগাতে হবে, তাহলে খরচ। তার মানে একটা কুলিং ইউনিট, আমি তোমাদের এই জন্য এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা স্মল চেঞ্জ ও বিগ ইম্প্যাক্ট আনছে। মানে আমি যদি সাইক্রোফাইল চুজ করে নিই ফর দ্য মেকিং প্রসেস, প্রোডাকশন প্রসেস, আমাকে কিন্তু কনস্ট্যান্টলি ডিউরিং দ্য হোল প্রোডাকশন টাইম আমাকে একটা কুলিং ইউনিটের ব্যবস্থা করতে হবে। ইয়েস অর নো? আদারওয়াইজ উই ক্যান নট, আদারওয়াইজ দ্য ফার্মেন্টেশন প্রসেস ক্যান নট রান। একই না? তো আমি সেই মাইক্রোবস চুজ করব, মানে তোমার কাছে দুটো মাইক্রোবস এর অপশন আছে, একটা হচ্ছে সাইক্রোফাইলস, সেম কোয়ান্টিটি প্রোভাইড করে, and mesophils. What will you choose? Obviously I am choosing the mesophils rather সাইক্রোফাইলস, because mesophils আমার রুম টেম্পারেচারে গ্রো করে, সো কোনো এক্সট্রা অ্যাডিশনাল কস্ট ইনভলভমেন্ট নেই। জাস্ট আমরা ফার্মেন্টেশন রান করব কোথায়? রুম টেম্পারেচারে, কোনো কুলিং ইউনিট লাগছে না। ঠিক আছে, এক্সট্রা কোনো কস্ট অ্যাডিশনাল কমাবো। দ্যাটস ওয়াই selection during the microbe selection during the process of fermentation very important in industry, কারণ এখানে একটা ছোট চেঞ্জ প্রবলেম ক্রিয়েট করিয়ে দিতে পারে। তুমি যদি সাইক্রোফাইল চুজ করতে, তাহলে প্রোডাক্টটা আলটিমেটলি কস্ট অনেক বেড়ে যেত, আলটিমেটলি প্রোডাকশন করার পর প্রোডাক্টটার কস্ট বেড়ে যেত। অ্যান্ড আজকের মার্কেট ইজ দ্য কম্পিটিটিভ মার্কেট, অ্যান্ড দিস কম্পিটিটিভ মার্কেটে একটা কোম্পানি যদি 20 রুপিসে একটা কোনো কিছু প্রোডাক্ট সেল করে, আর তুমি যদি ওই প্রোডাক্টটার দাম 30 রুপিস রাখো, কেউ নেবে? বলো আমায়, নেবে কি? না, নেবে না। আজকে তোমরা ক্যালপল, মানে জাস্ট প্যারাসিটামল, ক্যালপল তো ইজ দ্য ব্র্যান্ড নেম, প্যারাসিটামল কেনার টাইমেও দেখে নাও যে কোন ব্র্যান্ডের দাম কম বেশি। তো প্যারাসিটামল যেখানে 15টা দিচ্ছে 30 টাকায় বা 15টা দিচ্ছে 20 টাকায়, সেটাই আমরা চুজ করব। তো কারণটা কি? তার কারণ হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, সেম তোমার সমস্ত গাইডলাইন ফলো করে সবাই প্রডিউস করছে, তাহলে আমি যে অ্যামাউন্টটা, মানে যেটা কম হচ্ছে দাম, সেটাকেই নেওয়ার চেষ্টা করব। তো অলওয়েজ ইন্ডাস্ট্রিতে রান করতে গেলে, ইন্ডাস্ট্রিতে যদি টিকে থাকতে হয়, আমাকে কস্ট কাটিং অ্যান্ড ইল্ড বাড়াতেই হবে, আদারওয়াইজ কোনো চান্স নেই টিকে থাকার। নাম্বার 3, the microbes should grow vigorously. What does it mean? Vigorously growth মানে কি? তোমার কাছে দুটো মাইক্রোবস আছে, স্ট্রেন এ, স্ট্রেন বি, একটার জেনারেশন টাইম 20 মিনিট, another microbes organism এর generation time 60 মিনিট, বাট প্রোডাক্ট তো সেমি প্রডিউস করছে, এও অ্যালকোহল তৈরি করছে, এও অ্যালকোহল তৈরি করছে, কোনটাকে চুজ করো? এ। এ। ওয়াই? কারণ আমার ইল্ড বাড়াতে পারবো। ইয়েস অর নো? আলটিমেটলি আফটার ফার্মেন্টেশন ইল্ড ইনক্রিজ কে করাবে? স্ট্রেন এ, বিকজ এর জেনারেশন টাইম স্মল, কুইকলি গ্রো করবে, আর যত বেশি গ্রো করবে আমার প্রোডাকশন তত বেশি হবে। সিম্পল অ্যাজ ইট ইজ দ্যাট।
it is proportional in nature. Microbes growth proportional to the fermentation product. Yes or no? Microbes growth is proportional to the fermentation yield. 100% কারেক্ট, কারণ মাইক্রোব যত বাড়বে কোয়ান্টিটিতে আমার ইল্ড তত বাড়বে। তো জেনারেশন টাইম আমি কম রাখার চেষ্টা করব, মানে ভিগোরাস গ্রোথ করবে, র্যাপিড গ্রো করবে, এই ধরনের মাইক্রোব চুজ করব। নাম্বার 3। নাম্বার 4, the organism should be genetically stable. This point is important or not? The organism should be genetically stable. That means, explain করবে কেউ? মিউটেশন যদি যদি না ভ্যারিয়েশন চলে আসে তাহলে তো মানে প্রোডাক্টটা অন্য হয়ে যেতে পারে বা প্রোডাকশনটাও কম হয়ে যেতে পারে। প্রোডাকশন অ্যামাউন্টও কমে যেতে পারে, প্রোডাকশনের ভ্যারাইটিও ক্রিয়েট করতে পারে, হ্যাঁ কি না? মানে আমি যেটা বলতে চাইছি, টুডেজ মডার্ন ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি মানে হচ্ছে প্রোডাক্টের কনসিস্টেন্সি ম্যাটার করে, হ্যাঁ কি না? প্রোডাক্টের কনসিস্টেন্সি ম্যাটার করে, মানে ফুড ইন্ডাস্ট্রি থেকে খুব ভালো করে এটা বোঝা যায়। ঠিক আছে, ধরো তুমি সবাই জানো যে মাদার ডেয়ারির একটা তোমার দই বেচে, খুব সুন্দর খেতে হয়। তো তুমি আজকে কিনলে, সেটা প্রোডাক্ট কনসিস্টেন্সি পেয়েছো খুব সুন্দর, যেটা হচ্ছে তোমার জেল লাইক, যেটা তুমি কাস্টার্ডের মতো করে খাচ্ছ। পরের দিন তুমি কিনতে গেলে দেখতে পাচ্ছ যে যে কার্ডটা যেটা বিক্রি করছে সেটা হচ্ছে লিকুইড হয়ে গেছে, তা তুমি কিনবে? তো প্রোডাক্টে যদি এইরকম চেঞ্জ হয়, এই লেভেলের যদি চেঞ্জ হয়, তাহলে কি সেটা কি আর মার্কেটে কোনো ভ্যালু পাবে? ব্যাচ টু ব্যাচ যদি ডিফার করে যায়, তাহলে সেটার কোনো আর ভ্যালু থাকলো? মডার্ন ইন্ডাস্ট্রিতে মানে আজকে টুডেজ ওয়ার্ল্ডে এর কোনো ভ্যালু নেই। টুডেজ ওয়ার্ল্ডে দেয়ার ইজ নো ভ্যালু, বিকজ প্রোডাক্ট কনসিস্টেন্সি ম্যাটার করে। প্রোডাক্ট কনসিস্টেন্সি কনজিউমারকে অ্যাট্রাক্ট করে। তো কনসিস্টেন্সি তখনই থাকবে যখন মাইক্রোবসটা স্টেবল হবে জেনেটিক্যালি। যদি চেঞ্জ হতে থাকে, স্টেবল যদি না হয়, আনস্টেবল লিড টু কি করবে? ভেরিয়েশন, যেটা আমরা মাইক্রোবসের ল্যাঙ্গুয়েজে বলি হচ্ছে মিউটেশন, and mutation create product variety. Product variety means product vary in quantity, amount কম বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে, যেটা ডিজাস্টার হতে পারে ফর ইন্ডাস্ট্রি। or ডিফারেন্ট প্রোডাক্টের নেচারই চেঞ্জ হয়ে যেতে পারে, প্রোডাক্টের নেচার চেঞ্জ হয়ে যেতে পারে। তো আলটিমেটলি স্টেবল জেনেটিক্স ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, মাইক্রোব সিলেকশন। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, নাম্বার 5, should have criteria. The ease of product recovery from the culture. Product recovery from the culture. Another important aspect in industry. আমরা ইন্ডাস্ট্রিতে প্রডিউস করে দিলাম প্রোডাক্ট, খুব ভালো কথা, বাট প্রোডাক্টটাকে তো রিকভারও করতে হবে না, অ্যান্ড সেটাকে আইসোলেট করে পিউরিফাই করে মার্কেটেবল ফর্মে নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? পয়েন্টটা কি বলতে চাইছি বুঝতে পারছো? প্রোডাক্ট তো প্রডিউস করে দিলে ফার্মেন্টেশন 1-2 দিন হয়ে গেল, মোটামুটি 48 আওয়ার্স তোমার ম্যাক্সিমাম ফার্মেন্টেশন চলে, কিছু জায়গায় বেশিও চলতে পারে। তো 24-48 আওয়ার্স ধরে ফার্মেন্টেশন রান করে প্রোডাক্ট তৈরি হয়েছে। তো প্রোডাক্টটা তো আর তোমার আলাদা করে তৈরি হয়নি, ওই সলিউশনই তৈরি হয়েছে।
তো সেখান থেকে প্রোডাক্টকে আইসোলেট করতে হবে, প্রোডাক্টকে পিউরিফাই করতে হবে ফ্রম আদার এক্সট্রানিয়াস ম্যাটেরিয়ালকে রিলিজ করতে হবে, মানে রিমুভ করতে হবে, তারপর তুমি অরিজিনাল প্রোডাক্টটা আইসোলেট করলে, পিউরিফাই করলে, অ্যান্ড সেটাকে কোয়ান্টিফাই করলে, অ্যান্ড দেন সেটাকে মার্কেটে নিয়ে যাচ্ছ। এই পয়েন্টটাকে বলা হচ্ছে প্রোডাক্ট রিকভারি স্টেজ। আর এই যে পয়েন্টগুলো আমি বলছিলাম এটাকেই বলা হয় ডিএসপি। দেখো তোমাদের সিলেবাসে দেওয়া আছে ডাউনস্ট্রিম প্রসেসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাউনস্ট্রিম প্রসেসিং ফর আ ইন্ডাস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তুমি হয়তো সেম মাইক্রোবস ইউজ করে তোমার প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি বানিয়ে দিলে, বাট প্রোডাক্টটাকে রিকভার করা is difficult, is too much difficult প্রোডাক্টটাকে রিকভার করা, and extraneous material কে রিমুভ করা, ডিসকার্ড করা is too much difficult. So DSP কিন্তু মেন প্রবলেম ক্রিয়েটার ইন কস্ট ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছো? যে কোম্পানি যত ভালো ডিএসপি করায়, যত ভালো ডিএসপি মানে ডাউনস্ট্রিম প্রসেসিং করতে পারে, তার কস্ট কাটিং হবে, কস্ট ইমপ্রুভমেন্ট হবে, প্রফিট মার্জিন বাড়বে। আর যার ডিএসপি খারাপ, মানে ডিএসপি ঠিকঠাক করতে পারছে না, প্রোডাক্টের কস্ট 2x 3x হয়ে যেতে পারে ডিএসপির জন্য। প্রোডাক্টের কস্ট 2x 3x হয়ে যেতে পারে বেসড অন ডিএসপি। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? সো প্রোডাক্ট রিকভারি মানে আফটার প্রোডাকশন প্রোডাক্টটাকে পিউরিফাই করা ফ্রম দ্যাট মাইক্রোবস, এন্ড মাইক্রোবস গুলোকে ডিসকার্ড করা, আদার প্রোডাক্ট তৈরি হয়ে যায় অনেকগুলো আনডিজায়ার্ড প্রোডাক্ট, ওগুলোকে বাদ দেওয়া, সব মিলিয়ে গুছিয়ে যে প্রোডাক্ট রিকভারি প্রসেসটা যদি ইজি করা যায় তাহলে বেটার হবে। এবার আমাকে বলো, তোমার কাছে ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, আমি জেনারেল পারপাসে বলছি, সব জায়গায় সেটা খাটবে না। ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, তো তুমি মানে ব্যাকটেরিয়াও সেম প্রোডাক্ট তৈরি করে, ইস্টও সেম প্রোডাক্ট তৈরি করে, এন্ড সেম কোয়ান্টিটিতে তৈরি করে ধরে নাও, তাহলে তুমি কোনটাকে চুজ করবে, ব্যাকটেরিয়া না ইস্ট? ট্রাই করো আনসার করো। Bacteria is produce the same product in same quantity in same time, মানে 1 hour এ সেম কোয়ান্টিটি প্রোভাইড করছে এন্ড সেম প্রোডাক্ট তৈরি করছে। তো ব্যাকটেরিয়াকে চুজ করব না ইস্ট কে চুজ করব ডিউরিং দ্যাট? কেউ ট্রাই করবে? ইস্ট কে চুজ করব। কেন? ইস্ট আমার বেশি ডিউরেবল হবে ব্যাকটেরিয়ার তুলনায়। আর ডিউরেবিলিটি মানে কি বলতে চাইছো? ইস্ট তো প্রোডাক্ট তৈরি করে চলে গেছে, ওকে তখন না, আমার ডিসকার্ড করতে হবে। তাহলে ইস্ট তো প্রোডাক্ট তৈরি করে চলে গেছে, ইস্টকে তো আমি খাচ্ছি না, বাট ইস্ট যে প্রোডাক্টটা তৈরি করছে অ্যালকোহলটা, সেটাকে আমরা ডিস্টিল করছি মানে রিকভার করছি। তো ডিসকার্ড করতে হবে তো আলটিমেটলি আফটার ফার্মেন্টেশন কোনটা ইজি হবে, ব্যাকটেরিয়াকে ডিসকার্ড করা ইজি হবে না ইস্টকে? ব্যাকটেরিয়াকে তাহলে হবে, ব্যাকটেরিয়া তো সহজে মরে যাবে, মানে যে কোনো কন্ডিশন অতটা যদি ও সুটেবল না হয় তাহলে তো মানে স্ট্রাগল করবে বাঁচার জন্য, সেই হিসাবে ব্যাকটেরিয়া। স্যার দেখো ইস্ট যদি হ্যাঁ কোনো প্রোডাক্টে থাকে তাহলে সেটা কি সবসময় ডিসকার্ড করতে লাগবেই? হ্যাঁ, না হলে তো তোমার প্রোডাক্টে ইস্ট চলে আসবে, আর ইস্ট যদি অনেকক্ষণ থাকে তাহলে তোমার আনডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি করা শুরু করে দেবে না, আনডিজায়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে। তো মাইক্রোবস কে তো অলওয়েজ রিমুভ করতে হবে আফটার ফার্মেন্টেশন, কারণ মাইক্রোবস কে তুমি যদি কন্টিনিউ রেখে দাও, মাইক্রোবস গুলো কিন্তু তোমার আনডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি করা শুরু করে দেবে, প্রোডাক্টের কনসিস্টেন্সি চেঞ্জ করবে। তো প্রোডাক্টে তোমার তো মাইক্রোবস কে আগেই রিমুভ করতে হবে। শুধু নট মাইক্রোবস, মাইক্রোবস তো শুধুমাত্র অ্যালকোহল তৈরি করেনি, আরো কিছু আনডিজায়ার্ড প্রোডাক্ট এক্সট্রা তৈরি করবে, তো সেগুলোকেও বার করতে হবে। যেটার জন্য বলছি ডিএসপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ ইন্ডাস্ট্রি। ডিএসপির জন্য প্রোডাক্টের কস্টিং এর ভেরিয়েশন হয়ে যায়। তো আমার কাছে আমি সিম্পল একটা কোশ্চেন রেখেছি তোমাদের কাছে, সেম প্রোডাক্ট সেম কোয়ান্টিটিতে তৈরি করছে ব্যাকটেরিয়া এন্ড ইস্ট, তো হোয়াট উইল ইউ চুজ, ব্যাকটেরিয়া অর ইস্ট অ্যাজ আ স্টার্টার অর্গানিজম, ফার্মেন্টেশন অর্গানিজম? আমি একটা হিন্ট দিই যাতে আরো তোমরা আনসার করতে পারো। সব থেকে প্রোডাক্ট রিকভারি মানে এই ব্যাকটেরিয়া বা ইস্ট কে ডিসকার্ড করার বেস্ট
অনেকগুলো তোমার টেকনিক আছে। বেস্ট হচ্ছে সেডিমেন্টেশন টেকনিক, বেস্ট হচ্ছে সেডিমেন্টেশন টেকনিক। এই রেসপেক্টে ভাবো যে কোনটাকে ইউজ করবে, ব্যাকটেরিয়া আর ইস্ট। সেডিমেন্টেশন টেকনিক ইউজ করব, ইউজ করে আমরা মাইক্রোবসকে রিমুভ করে দেবো ফ্রম মাই প্রোডাক্ট। তো সেডিমেন্টেশন রেসপেক্টে কোনটা বেটার, ব্যাকটেরিয়া চুজ করা আর ইস্টকে চুজ করা? ইস্ট কে চুজ আনসার করা করবে বেটার, কেন? কারণ ইস্টের তো মানে ইস্টে যে সেলগুলো হয় সেগুলো আরো বড় হয় ব্যাকটেরিয়া থেকে, তো ওয়েট বেশি হবে, তাহলে তাড়াতাড়ি সেডিমেন্ট করবে। হুম, করলে লাভ কি? তাহলে আমার যে প্রোডাক্টটা পাচ্ছি সেখান থেকে আমি তাড়াতাড়ি করে ওটাকে সেডিমেন্ট করে আউট করে দিতে পারবো। ঠিকই যাচ্ছিলে, মাঝখানে একটু ডিরেল হয়ে গেল, ঠিক লাইনেই ঢুকছিলে, জাস্ট স্লাইটলি একটু ডিরেল হয়ে গেল ইন্ডের দিকে। দেখো কেসটা কি হচ্ছে। তুমি সেডিমেন্টেশন কিভাবে আনবে? সেডিমেন্টেশন কোটা করার জন্য সেন্ট্রিফিউগেশন টেকনিক নিয়ে আসবে, সেন্ট্রিফিউগেশন প্রসেস করবে। আচ্ছা, ইস্টের অবভিয়াসলি ওয়েট বেশি, মানে ডেনসিটি হাই, ডেনসিটি ওয়েট যাই বলো না কেন হাই কম্পেয়ার টু ব্যাকটেরিয়া। তাহলে ফার্স্ট সেডিমেন্ট কে করবে? ফার্স্ট সেডিমেন্ট কে করবে? ব্যাকটেরিয়া আর ইস্ট। 100% ইস্ট আগে সেডিমেন্ট করবে। তার মানে আমরা তো সেন্ট্রিফিউগেশন, তো অবভিয়াসলি ইনস্ট্রুমেন্টটা দেখেছো, সেন্ট্রিফিউগেশনে একটা টাইম দেওয়া থাকে, কতক্ষণ কত আরপিএম এ ঘোরাচ্ছ, আরপিএম বলে একটা থাকে আর একটা টাইম বলে সুইচ থাকে। তো আরপিএম কার বেশি লাগবে, ব্যাকটেরিয়া না ইস্ট? ডিউরিং ডিসকাশন পয়েন্ট, ডিসকার্ড করার টাইমে আরপিএম কার বেশি লাগবে? ব্যাকটেরিয়ার বেশি লাগবে। টাইম অফ সেন্ট্রিফিউগেশন কার বেশি লাগবে, ব্যাকটেরিয়া আর ইস্ট? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তো টাইম অ্যান্ড আরপিএম দুটোই আমি কম ইউজ করতে পারবো ডিউরিং ইস্ট, when we use yeast in the manufacturing process to discard them। কেন? আর টাইম আর আরপিএম বাঁচিয়ে আমার লাভ কি? আলটিমেটলি কি বাঁচছে এখান থেকে? যদি আরপিএম কমাতে পারি, টাইম কমাতে পারি, তার মানে মেশিন কম চলছে, তার মানে আমার কি সেভ করছি? ইলেকট্রিসিটি কস্ট। কি সেভ করছি? কি ডাউন করাচ্ছি? ইলেকট্রিসিটি কস্ট। আমি অনেকবার বলার চেষ্টা করছি, স্লাইড চেঞ্জ, মানে তুমি যেটা ভাবতেও পারছো না এটা করলে কি আর হবে, কি আর ইম্প্যাক্ট। স্যার ইলেকট্রিসিটি একটা চলছিল 10 মিনিট আর একটা চলছিল আধা ঘন্টা, মানে 30 মিনিট, কি আর স্যার তফাৎ হবে? ওটারও একটা বড় ইম্প্যাক্ট তুমি দেখতে পাবে যখন এটা লার্জ স্কেলে যাবে। ঠিক আছে? তাহলে যদি আমি আরপিএম টাইম কমাতে পারি, মানে আমি যদি ব্যাকটেরিয়াকে আইসোলেশনের জন্য 10,000 আরপিএম 30 মিনিট ইউজ করি, ইস্টের লাগবে হচ্ছে তোমার 5,000 আরপিএম ফর 10 মিনিট। তো কোনটা সুবিধা, কোনটা ইলেকট্রিসিটি কস্ট বাঁচবে? ইস্টকে ইউজ করলে দেবে। ঠিক আছে? আর প্রোডাক্ট তো আমি সেমই পাচ্ছি, আমি তোমার কন্ডিশন রেখেছিলাম কি সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেম কোয়ান্টিটিতে তৈরি হচ্ছে। ডিউরিং দ্যাট হোয়াট উইল ইউ চুজ? উই চুজ ইস্ট বিকজ এ সেডিমেন্টেশন রেট হাই, তোমার কম আরপিএম কম টাইমে সেডিমেন্টেড হয়ে যাবে এন্ড উই ক্যান ডিসকার্ড ইজিলি। পয়েন্ট ক্লিয়ার? কি বলতে চাইছি? নাম্বার 5, number 6, the organism should be resistant to bacteriophage. Resistant to bacteriophage. Important property. Why it is important? Explain me. Resistant to bacteriophage. Try করো। Why it is important? স্যার
আর ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়াদেরকে তো অ্যাটাক করে, হুম, সেক্ষেত্রে তাহলে ইলটা কমে যেতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই তো হচ্ছে, ইল্ড কমে যেতে পারে, আবার একদম পুরোপুরি নীলও হয়ে যেতে পারে। ভেবে দেখো, ধরো তুমি ফার্মেন্টেশন, একটা ফার্মেন্টেশন রান করতে কতক্ষণ টাইম লাগে বলেছি, মোটামুটি 48 আওয়ার্স। তুমি ফার্মেন্টেশন করাচ্ছ, ফার্মেন্টেশনে অর্গানিজম সিলেক্ট করলে, বাট তুমি দেখে নিলে না অর্গানিজমের মধ্যে অলরেডি ব্যাকটেরিওফেজ অ্যাটাক আছে কি নেই, তুমি এটা চেক করলে না, অলরেডি ব্যাকটেরিওফেজ অ্যাটাক আছে কি নেই সেটা চেক করলে না। অ্যান্ড উই নো দ্যাট ব্যাকটেরিওফেজের মধ্যে দুটো টাইপ হয়, একটা হচ্ছে লাইটিক, একটা হচ্ছে লাইসোজেনিক। যেটা লাইসোজেনিক ব্যাকটেরিওফেজ, ও কিন্তু তোমার স্টার্টিং এই লাইসিসে যায় না, ব্যাকটেরিয়ার হেলথ স্ট্যাটাস দেখে লাইসিসে যায়, ভাইরোলজিতে আমি পড়াবো। লাইটিক লাইসোজেনিকের মধ্যে সুইচিং করা যায়, আর যেটা একটা কমপ্লেক্স ব্যাপার স্যাপার। তো লাইটিক লাইসোজেনিকের ব্যাপারটাই কি আছে, লাইটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে লাইস করে বেরিয়ে যাবে, ভেরি সিম্পল। বাট লাইসোজেনিক ব্যাকটেরিওফেজ আর কমপ্লেক্স, দে নিড ব্যাকটেরিয়াল হেলথ স্ট্যাটাস ফর দ্য লাইস টু লাইটিক সাইকেল টু অনগোয়িং স্টার্ট। তো লাইটিক সাইকেল স্টার্ট করতে গেলেও ব্যাকটেরিয়া হেলথ স্ট্যাটাসকে চেক করে। তো যখনই ও দেখবে ব্যাকটেরিয়া হেলথ স্ট্যাটাস খুব একটা ভালো স্টেটে নেই, ও লাইসোজেনিক স্টেটে চুপচাপ বসে থাকবে, মানে জেনেটিক্স জিনোমের মধ্যে ইনসার্ট করে দেবে ফেজ ডিএনএ, অ্যান্ড আলটিমেটলি স্টে ইন দ্যাট, স্টে ইন দ্যাট পজিশন ফর আনটিল যতক্ষণ না ওর হেলথ স্ট্যাটাস বা ওর গ্রোথ প্রপার্টি ইনক্রিজ করছে। এবার দেখো এই অর্গানিজমটাকে যখনই তুমি ফ্রেশ মিডিয়াম দেবে, ফ্রেশ মিডিয়াম দেবে, ব্যাকটেরিয়ার হেলথ স্ট্যাটাস অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে কি হবে না? আনসার করবে। যখন তুমি ফ্রেশ মিডিয়াম দিচ্ছ, অটোমেটিক্যালি হেলথ স্ট্যাটাস ইনক্রিজ করবে না, ইমপ্রুভ হবে না আগের থেকে? কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো যখনই ইমপ্রুভ হবে ব্যাকটেরিওফেজের কাছে সিগন্যাল যাবে, অ্যান্ড ব্যাকটেরিওফেজটা যেটা আলটিমেটলি তুমি চেক করলে না বিফোর দ্য ফার্মেন্টেশন স্টার্ট, তো ব্যাকটেরিওফেজ নাও অ্যাটাক দ্য ব্যাকটেরিয়া সেল, দ্যাট মিন্স অ্যাটাক মানে কি, লাইটিক প্রসেসটা বা লাইটিক সাইকেলটা স্টার্ট করে দেবে, লাইসোজেনিক থেকে লাইটিকে সুইচ করাবে। এই ব্যাপারটা ভাইরোলজিতে আছে, তোমাদের সুইচিংটা কিভাবে হয়। তো লাইটিকে যখনই সুইচ করে যাবে, ও স্টার্ট করবে ব্যাকটেরিয়াকে কিল করা। ঠিক আছে, তো তুমি যে অ্যামাউন্ট অফ মাইক্রোবস নিয়ে স্টার্ট করেছিল ইনিশিয়ালি, সেই অ্যামাউন্ট অফ মাইক্রোবস কি আর পাবে? কিল করা স্টার্ট করে দিয়েছে ব্যাকটেরিওফেজ। তো আলটিমেটলি আফটার 24-48 পর তোমার ফার্মেন্টেশনের রেজাল্ট কি আসবে? ইল্ড একদম নীলও হয়ে যেতে পারে, কোনো কিছু তৈরিও না হতে পারে, বিকজ ব্যাকটেরিয়া তো লাইভ নেই। ব্যাকটেরিয়া লাইভ না থাকলে ব্যাকটেরিওফেজ কি আর ফার্মেন্টেশন করায়? ব্যাকটেরিওফেজ কি ফার্মেন্টেশন করে? আনসার ইজ নো। ব্যাকটেরিয়া করে, তো ব্যাকটেরিয়াই তো আর লাইভ নেই, ব্যাকটেরিয়া অল আর কিল্ড। সো হাউ ডাজ দ্য ফার্মেন্টেশন অকার? নেভার। সো বিফোর দ্যাট আমাদেরকে সিলেকশন কি করতে হবে? The bacteria, that microbes should be resistant to the bacteriophage, মানে ব্যাকটেরিওফেজ রেজিস্ট্যান্স হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি সব কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে, আইডিয়াল কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশনে ফার্মেন্টেশন রান করাচ্ছ, বাট স্টিল প্রোডাক্ট ডেভেলপ হবে না বা অ্যামাউন্ট কমবে। কেন হচ্ছে তার রিজন? ব্যাকটেরিওফেজ অ্যাটাক। পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 6 everyone, কি বলতে চাইছি? পয়েন্ট নাম্বার 6 ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাম্বার 7, the end product should not include toxic and undesirable product by the selected microbes. By the selected microbes কি বলতে চাইছে?
তুমি যে সিলেক্ট মাইক্রোবসটাকে সিলেক্ট করেছো, ও যদি ফার্মেন্টেশন করানোর পরে কোনো টক্সিক প্রোডাক্ট ডেভেলপ করে অর আনডিজায়ারেবল প্রোডাক্টস এর অ্যামাউন্ট অনেক বেশি করে, তাহলে সেই মাইক্রোবসটা কি সুটেবল হবে? মাইক্রোবসটা কি সুটেবল হবে না। হবে না। ফর দ্য প্রোডাকশন? হবে না। যদি টক্সিক প্রোডাক্ট তৈরি করে অটোমেটিক্যালি তোমাকে প্রোডাক্টটাকে ডিসকার্ড করে দেবে, ডিসকার্ড করতে হবে আর কি। পুরো ব্যাচ ধরে লট ধরে তোমাকে ডিসকার্ড করতে হবে যদি কোনো টক্সিন প্রেজেন্ট থাকে বা কোনো টক্সিক ম্যাটেরিয়াল প্রেজেন্ট থেকে থাকে, বিকজ আলটিমেটলি ওটা প্রবলেম ক্রিয়েট করবে হিউম্যান হেলথের সাথে। কারণ আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট গুলো কোথায় যাবে? হিউম্যানের সাথে ডাইরেক্ট কানেকশন, হিউম্যান ওগুলোকে কনজিউম করবে অর মেডিসিন গুলোকে টেকিং করবে ডিউরিং দ্য ডিজিজ স্টেট। তো হিউম্যানের বডিতে যদি কোনো রকম টক্সিসিটি ক্রিয়েট করায়, সেই প্রোডাক্টটাকে তো 100% রিজেক্ট করতেই হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সিলেক্টেড মাইক্রোবস নাম্বার অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট অনেক বেড়ে যায়, তোমার নর্মাল প্রোডাক্ট তো তৈরি হচ্ছে, মানে ডিজায়ার্ড প্রোডাক্ট তো তৈরি হচ্ছে, বাট আনডিজায়ার্ড প্রোডাক্টের অ্যামাউন্ট অনেক বেশি করছে, তাহলে কি ইজ ইট গুড ফর দ্য ফার্মেন্টেশন প্রসেস, ফর দ্য ইন্ডাস্ট্রি? আনসার ইজ নো। তাহলে কি হবে? তোমাকে আলটিমেটলি কি করতে হবে এই প্রসেসে? যদি আনডিজায়ার্ড অ্যামাউন্ট প্রোডাকশন অ্যামাউন্ট ইনক্রিজ করে যায়, তোমাকে সেগুলোকে ডিসকার্ড করতে হবে। তার মানে তোমাকে কস্টিং, ডিএসপির কস্টিং ভাবো তো কতটা বাড়বে। যদি আনডিজায়ার্ড প্রোডাক্ট ইনক্রিজ করে তাহলে আলটিমেটলি প্রবলেম হবে হচ্ছে ডিএসপি, এন্ড ডিএসপির কস্টিং ইনক্রিজ করে যাবে। ডিএসপি মানে ডাউনস্ট্রিম প্রসেসিং, ডাউনস্ট্রিম প্রসেসিং এর কস্টিং বাড়বে, আলটিমেটলি তোমার প্রোডাক্টের কস্টে চলে আসবে, ওই অ্যামাউন্টটা প্রোডাক্টের কস্টের সাথে ইনক্লুড হয়ে যাবে এন্ড প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে যাবে। সেল নাম্বার পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 8, the organism should not too highly demanding oxygen as aeration. পয়েন্ট 8 চেক করবে, কি বলছে? এমন অর্গানিজম আমি সিলেক্ট করব, ওই সিলেক্টেড দোজ অর্গানিজম দ্যাট আর নট টু হাইলি ডিপেন্ডিং অন অর ডিমান্ডিং দ্য অক্সিজেন। তার মানে যদি অর্গানিজমটা স্ট্রিক্টলি এরোবস হয়, কি বলতে চাইছি ভালো করে বোঝো এবার। স্ট্রিক্টলি এরোবস হয় কোন অর্গানিজম, আর একটা অর্গানিজম তোমার কাছে আছে সেম প্রোডাক্ট সেম কোয়ান্টিটি প্রডিউস করে, বাট ইট ইজ ফ্যাকাল্টেটিভ এনারোবস। ফ্যাকাল্টেটিভ এরোবস। তো কোনটাকে চুজ করবে? স্ট্রিক্টলি এরোবস কে না ফ্যাকাল্টেটিভ এরোবস কে? ফ্যাকাল্টেটিভ। কেন? স্ট্রিক্টলি এরোবস এ কন্টিনিউ তোমাকে সাপ্লাই করতে হবে অক্সিজেন, which is the biggest issue during the fermentation. কারণ ফার্মেন্টেশন একটা ক্লোজড ভেসেলে হয়, ফার্মেন্টেশনটা একটা ক্লোজড ভেসেলে হয়, এন্ড ক্লোজড ভেসেলে ওই মিডিয়ামটা 48 আওয়ার্স 72 আওয়ার্স এর জন্য তোমার সেম কন্ডিশনে রাখতে হবে। তো ওই কন্ডিশনে 100% অক্সিজেন ডিপ্লিট হবে। তো যদি স্ট্রিক্টলি এরোবিক অর্গানিজম হয়, তোমাকে কন্টিনিউ সাপ্লাই করে যেতে হবে অক্সিজেন ইন দা ফার্মেন্টেশন চেম্বার, এন্ড দ্যাটস হোয়াই আমরা ওই বায়োরিঅ্যাক্টর, যেটাকে আমরা লিখেছিলাম বায়োরিঅ্যাক্টর ডিজাইন সেভাবে আমাকে এস্টাবলিশ করতে হবে। যদি স্ট্রিক্টলি এরোবস হয় তাহলে আমাকে বায়োরিঅ্যাক্টর ডিজাইনের মধ্যে মেকানিজম রাখতে হবে যেখানে অক্সিজেন কন্টিনিউ সাপ্লাই হবে এন্ড কন্টিনিউ অক্সিজেনটা মিক্স হবে, ঠিক আছে? তো দুটো ইনস্ট্রুমেন্ট আমাকে বাড়াতে হবে, এন্ড দুটো ইনস্ট্রুমেন্ট রান করতে গেলে আলটিমেটলি ইলেকট্রিসিটি লাগে, এন্ড ইলেকট্রিসিটি কস্ট ইনক্রিজ করে, ঠিক আছে? যদি অর্গানিজমটা ফ্যাকাল্টেটিভস হয়, ফ্যাকাল্টেটিভ মানে কি? এরা দুটো স্টেটেই গ্রো করতে পারে, এরোবিক কন্ডিশন, অ্যানারোবিক কন্ডিশন, মাইক্রো এরোফিলিক কন্ডিশন, মানে মাইক্রো এরোফিলিক বলবো না, মাইক্রো তোমার অক্সিজেন কনসেন্ট্রেশনেও গ্রো করে যাবে।
তো খুব কিছু প্রবলেম হয় না। তো এদের আমরা যদি কন্টিনিউ অক্সিজেন না সাপ্লাই করি তাও গ্রো করবে, অ্যান্ড সেম রেটেই গ্রো করবে। তো আমার অক্সিজেন ডেলিভারি রেটটা স্লো করে দিতে পারি, অক্সিজেন ডেলিভারি রেটটা তোমার ব্রিফ পিরিয়ডে বন্ধ করে ব্রিফ পিরিয়ড আবার চালু করতে পারি, ফ্যাকাল্টিকে ইউজ করলে বেটার হবে। বাট স্ট্রিক্টলি এরোবসে আমাকে কন্টিনিউ সাপ্লাই করে যেতে হবে, আদারওয়াইজ মাইক্রোবস উইল বি ডাই এন্ড ফার্মেন্টেশন উইল স্টপ। কেসটা বুঝতে পেরেছো? তো সব কিছুই আলটিমেটলি দুটো স্টেপে মানে দুটো থাম্ব রুলে আটকে আছে। একটা হচ্ছে কস্টিং ডাউন করা, আর একটা হচ্ছে ইল্ডকে বাড়ানো। এর জন্য আমি বলেছি ক্যারেক্টারিস্টিক্স চুজ করার আগে, মাইক্রোবস এর ক্যারেক্টারিস্টিক্স চুজ করার আগে আমরা এই দুটো পয়েন্ট একদম 100% মাথায় স্টাক রাখবো, মানে গেঁথে রাখবো। লাস্ট পয়েন্ট, to select the industrially important microbes, fairly easy to genetic manipulation. Fairly easy to genetic manipulation. এটাও ইম্পর্টেন্ট, কারণ আমার টাইম টু টাইম মাইক্রোবস কে চেঞ্জ করতে হতে পারে, নিউ জিন ইন্ট্রোডিউস করতে হতে পারে। আর নিউ জিন ইন্ট্রোডাকশনের প্রসেস আমরা আগের ক্লাসে মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে স্লাইটলি ডিসকাস করেছিলাম কিভাবে নিউ জিন ইন্ট্রোডিউস করা যেতে পারে। তো এই ব্যাপারটা যদি ইজি হয় কোনো সেলের জন্য, মাইক্রোবস এর জন্য, সেটা উইল বি বেনিফিশিয়াল। বলো। Characteristics of microbes selection in industry. Points clear, all points are clear. Explain করেছি ধরে ধরে পয়েন্ট গুলোকে। আনসার করবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স ডান। নেক্সট টপিকে যাব। তো অলরেডি দুটো থাম্ব রুল আমরা ক্লিয়ার করেছি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে, অ্যান্ড থার্ড থাম্ব রুল আসছে। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি দুটো থাম্ব রুল হচ্ছে ইল্ড, প্রোডাক্ট ইল্ড বাড়ানো। সেকেন্ড থাম্ব রুল আমরা দেখলাম কস্টিং লেস করা। অ্যান্ড থার্ড থাম্ব রুল, এই দুটোর সঙ্গে আরো ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড থার্ড থাম্ব রুল, দ্যাট ইজ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। থার্ড পয়েন্টটা কি কিছু আইডিয়া পাচ্ছ? নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর ভ্যারাইটি ডেভেলপমেন্ট কেন ইম্পর্টেন্ট? Why third point is important in industry? And continuously ইন্ডাস্ট্রিতে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলে। অ্যান্ড যে কোনো কোম্পানিতে তুমি দেখতে পাবে R&D সেগমেন্ট আছে। যে কোনো কোম্পানিতে এই জিনিসটার জন্য কি থাকে? R&D। R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই উইংটা থাকে যে কোনো কোম্পানিতে। এটার কাজ কি আর কেন ইম্পর্টেন্ট? আইডিয়া দাও। বলো, কেউ ট্রাই করো, তোমরাই অ্যান্সার করবে। স্যার এটা কি ওই প্রোডাক্টটাকে মানে প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের জন্য? হ্যাঁ, কি রকম ইমপ্রুভমেন্ট তুমি করতে চাইছো? বাই ক্রিয়েটিং ভ্যারাইটি, বাই ক্রিয়েট ভ্যারাইটি। ঠিক আছে, ভাবো, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা মাথায় আসছে। আগে তুমি ভ্যাকসিন নিয়ে বলছি,
আগে ভ্যাকসিনটা অ্যাভেলেবেল ছিল হচ্ছে তোমার ইনজেক্টেবল ফর্ম, ঠিক আছে? তুমি সামহাও ভ্যাকসিনটাকে মডিফাই করেছো, সেম এফিকেসি আছে ভ্যাকসিনে, তুমি করে দিলে হচ্ছে ওরাল। তো কোনটা লোকে বেশি নেবে? কেউ চাইবে পেন Oral. নেওয়া, কেউ চাইবে পেন নেবে না, কারণ আরো আরো একটা প্রবলেম হয় ইনজেক্টেবলে, অনেকেরই দেখবে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় ভ্যাকসিন নেওয়ার পর। হাইপার সেন্সিটিভিটি মানে দেখবে যে ওই জায়গাটা যে ভ্যাকসিন তোমার পুশ করেছে যে এরিয়াটা, সেটা রেডনেস হয়ে তোমার সোয়েলিং হয়ে গেছে, ওটাকে বলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ওটা ইমিউনোলজিতে আমরা বুঝবো কেন হয়, কি বৃত্তান্ত। তো যাই হোক, আমি একটা মাথায় আসলো বলে বলছি, এরকম প্রচুর রকমের তোমার ডিসকভারি তোমার হয়, রিসার্চ হয় ডেভেলপমেন্টের জন্য। যে আগে ভ্যাকসিনটা ছিল হচ্ছে ইনজেক্ট ফর্মে, ইন্টারডার্মাল ইনজেক্ট করতে হতো, বাট এখন মডিফাই করে ওরাল ফর্মে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? ওরাল ফর্মে নিয়ে আসার জন্য সুবিধা কি, লোকের অ্যাকসেপ্টেন্স বেশি হচ্ছে, কারণ ওরালে কোনো পেন নেই। তো ওই যেমন পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, দো বুন জিন্দেগি কি, জাস্ট দুটো ড্রপ দিয়ে দেওয়া হলো, দিয়ে ছেড়ে দেওয়া হলো, তোমার ভ্যাকসিন ডোজ কমপ্লিট। তো এই রকম যদি ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি, যেটা মোর ফিজিবল, মোর তোমার লোকের কাছে মানে পিপলের কাছে মোর অ্যাকসেপ্টেবল, অলওয়েজ বেটার হবে। ইয়েস অন। এবার যদি ফুড প্রোডাক্টে আসি, আজকে আমুল কোম্পানি স্টার্ট করেছিল হচ্ছে মিল্ক দিয়ে, অনলি মিল্ক বেচতো, প্যাকেট মিল্ক। আফটার দ্যাট এখন আমুল কোম্পানি কি কি বেচে বলতো? মোর দেন 100 প্রোডাক্ট আছে মিল্ক প্রোডাক্ট। তো যদি ভ্যারাইটি না ক্রিয়েট করতো, তাহলে আমুলেরও এক্সিস্টেন্স থাকতো না। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো অলওয়েজ এই উইংটা, যে কোনো কোম্পানি, যে কোম্পানি মানে দিন দিন গ্রোথ করতে চায়, বিল্ড আপ করতে চায় নিজেকে, অ্যান্ড মার্কেটের প্রেজেন্স থাকতে চায়, অলওয়েজ এই উইংটা ইম্পর্টেন্ট। R&D সেগমেন্ট মিনস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেগমেন্ট। এই সেগমেন্টটা যদি না থাকে, কোম্পানি ইমপ্রুভ হবে না, যা ছিল তাই স্টেটেই থেকে যাবে। গ্রো করতে গেলে ভ্যারাইটি আনতে হবে, প্রোডাক্টের ভ্যারাইটি আনতে হবে। সো থার্ড পয়েন্ট যেটা আমি বলছি, দ্যাট ইজ ইল্ড বাড়ানো, কস্ট কমানো, এটা তো একদম 100% ইম্পর্টেন্ট, তার সাথে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অলসো ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপ করবে কিভাবে? কোশ্চেনটা লিখি, হাউ টু ডেভেলপ new products, new variety of products. তাহলে আমরা কি কি করতে পারি, আমাদের কাছে কি কি অপশন আছে? নাম্বার 1 অপশন, স্ক্রিনিং করা। নাম্বার 1 অপশন, স্ক্রিনিং। মানে আমি আগে ধরো যে ব্যাকটেরিয়াল স্ট্রেনটা ইউজ করে ফার্মেন্টেশন করছিলাম, এখন আমি স্ক্রিন করেছি, নিউ আইসোলেটেড ব্যাকটেরিয়াল স্ট্রেন বানিয়েছি, যেটা আমার প্রোডাক্টের কোয়ালিটি অনেক অনেক মাছ 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 বেটার করে দিচ্ছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে, ইয়েস অর নো? This could be one of the method to change or to variety of product development. That is the number 1 screening technique. That is new isolated strain used in the fermentation process rather than conventional strain. হবে কি হবে না আনসার করবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে one of the way is the screening to produce new metabolites or improve the quality of the product new better improved strain is important. Strain of microbes important. তো কনভেনশনাল স্ট্রেন একই রকমের প্রোডাক্ট দিচ্ছিল, বাট নিউ স্ট্রেন এমন কিছু প্রোডাক্ট মানে এমন কিছু অ্যাডিশনাল কিছু স্টেট অ্যাডিশনাল বা কোনো কিছু অ্যাডিশনাল প্রোডাক্ট
মিক্স করছে which is non harmful in nature but প্রোডাক্টের কোয়ালিটি ইনক্রিজ করছে, প্রোডাক্টের টেস্ট ইনক্রিজ করছে, তো তখন কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব বেটার। তো স্ক্রিনিং ওয়ান অফ দ্য টেকনিক। আর কি হতে পারে আমরা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ভ্যারাইটি অফ প্রোডাক্ট ডেভেলপমেন্টে নাম্বার 2 কেমিক্যাল মডিফিকেশন। কেমিক্যাল মডিফিকেশন ভেরি সিম্পল। কি করব আমরা, যে কনভেনশনাল প্রোডাক্টটা ছিল সেটাকে আমরা কেমিক্যালি অল্টার করে দেব এন্ড আফটার দ্যাট ওই প্রোডাক্টের ইমপ্রুভ করব কোয়ালিটি, ঠিক আছে, দ্যাটস কল্ড কেমিক্যাল মডিফিকেশন। কেমিক্যালি মডিফাই টু অবটেন নিউ প্রোডাক্ট। অ্যান্টিবায়োটিক সিনথেসিসে খুব ইউজ হয়। দেখো নর্মাল যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিনটা এখন আর ইউজ হয় না। পেনিসিলিন যেটা অ্যাকচুয়াল ফ্লেমিং এর ডিসকভারি, সেই পেনিসিলিন কিন্তু আর ইউজ হয় না। বাট পেনিসিলিন হচ্ছে মাদার কম্পাউন্ড, পেনিসিলিনে তোমার ডেরিভেটিভস ইউজ হয় হুইচ ইজ অ্যাম্পিসিলিন, হুইচ ইজ সেফালোস্পোরিন। তো এগুলো তৈরি করা হলো কিভাবে? পেনিসিলিন থেকে অ্যাম্পিসিলিন তৈরির প্রসেসটা কি? পেনিসিলিনকে কেমিক্যালি মডিফাই করে দেওয়া হয়েছে, পেনিসিলিনকে আইসোলেট করে পিউরিফাই করে কেমিক্যালি অল্টার করে দেওয়া হয়েছে। সো কেমিক্যাল মডিফিকেশন ইজ অ্যানাদার ওয়ে টু চেঞ্জ দ্য প্রোডাক্ট। হ্যাঁ কি না? আনসার করো, হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। নাম্বার 3 বায়ো ট্রান্সফরমেশন। নাম্বার 3 বায়ো ট্রান্সফরমেশন। ওয়ার্ড চেক করো, বায়ো ওয়ার্ডটা প্রেফিক্সে লিখে রেখেছি, দ্যাট মিন্স এখানেও আমরা রিঅ্যাকশন করাবো বাট 100% কেমিক্যাল রিঅ্যাকশন নয়, এখানে কি রিঅ্যাকশন করব? বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন, দ্যাট মিন্স বাই ইউজিং এনজাইম। বাই ইউজিং এনজাইম আমরা মডুলেট করব প্রোডাক্টের কনভেনশনাল প্রোডাক্টের প্রপার্টি। Changing the chemical compounds, change the product by using enzymes called biotransformation. Biological organism থেকে enzyme isolate করা হয়, that is why biotransformation number 3 process হতে পারে। Number 4 interspecific protoplast fusion। Interspecific protoplast fusion, this could be another approach। interspecific protoplast fusion ওয়ার্ড গুলোকে বলো, আনসার তোমরা করবে। ফার্স্ট অফ অল তোমাদের জানা আছে হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট, সেমিস্টার 2 তে ভালো করে পড়েছো, বলো হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট। দ্যাট কনসেপ্ট নিড হিয়ার, প্রোটোপ্লাস্ট, স্টেরোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট mean আনসার করছো কেউ? আমি শুনতে পাচ্ছি না, এরকম কি হচ্ছে? মিউট হয়ে গেছে তো। Am I audible? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে তো, তাহলে আনসারটা আসছে না কেন? নাকি তোমরা বলছো আমি শুনতে পাচ্ছি না? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ওই সেল ওয়ালটাকে সরিয়ে শুধু সেল মেমব্রেনটার কোনো স্যালাইনে রাখলে সেই যেটা তৈরি করে সেটা প্রোটোপ্লাস্ট ছিল না? মানে সেলটার ভেতরে সাইটোপ্লাজমকে আমরা ডিসকার্ড করে দেবো, শুধু সেল ওয়ালটাকে বাইরে রেখে সেল মেমব্রেনটাকে স্যালাইনে রাখবো। না, বাইরের সেল তাহলে? ওয়ালটাকে শুধু
বাইরের সেল ওয়ালটাকে শুধু নষ্ট করে দেবো, বাকি পুরো আচ্ছা, সেলটা ইন্ট্যাক্ট থাকবে। পুরো সেলটাকে ইনট্যাক্ট রাখবো, কিভাবে রাখবো আমরা? আইসোটনিক সলিউশন মেনটেন করতে হবে না? তুমি স্যালাইন বললে কি করে হবে? স্যালাইন মানে তো তোমার আহ, ইয়ে হাই হয়ে যাবে, সল্ট কনসেন্ট্রেশন হাই হয়ে যাবে, সেখানে তো উল্টো কেস হয়ে যাবে। আইসোটনিক সলিউশন রাখবো, অ্যান্ড সেল ওয়ালকে আমরা ডিগ্রেড করে দেবো। সেল ওয়ালকে ডিগ্রেড করবো কি দিয়ে? সেমিস্টার 5-এ আছো তোমরা। সেল ওয়াল ডিগ্রেড করবো কি দিয়ে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল। লাইসোজাইম শুনেছো কোনোদিন নাম? হ্যাঁ হ্যাঁ, শুনি, মনে পড়ছিল না নামটা। এরকম অনেক কিছু হবে এবার। লাইসোজাইম নাম শুনেছো, ভুলে যাচ্ছ। আচ্ছা, পেনিসিলিনের নাম শুনেছো, ভুলে যাচ্ছ। পেনিসিলিনকেও তো ইউজ করা যেতে হবে প্রোটোপ্লাস্ট ফর্মেশন। পেনিসিলিন হুইচ ইজ দ্য অ্যান্টিবায়োটিক সেল ওয়াল ইনহিবিটর, ইউজ করা যেতে পারে। লাইসোজাইম তো ডিগ্রেড করে দেয় একদম ডাইরেক্টলি বিটা 1,4 লিঙ্কেজ বিটুইন দ্য ন্যাগ অ্যান্ড ম্যাম। পেপটাইডোগ্লাইকান টোটালি রিমুভ করে দেবে। পেপটাইডোগ্লাইকান লেয়ারটাকে টোটালি রিমুভ করে দেবে ফ্রম দ্য সারফেস। তাহলে বেনে যাবে হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে প্রেজেন্ট থাকবে কি প্রোটোপ্লাস্টে? অন দি সেল মেমব্রেন অ্যান্ড ইনসাইড সাইটোপ্লাজমিক কন্টেন্ট। তো প্রোটোপ্লাস্টের মিনিং বোঝা গেল। এবার মিনিং আছে কি, লেখা আছে ইন্টারস্পেসিফিক। হোয়াট ডাজ ইট মিন? ইন্টারস্পেসিফিক মিন, এটা তো সোজা, বলো, এখানে তো আর কোনো এক্সট্রা ইয়ে লাগছে না। ইন্টারস্পেসিফিক এটাও কি চেক করতে হচ্ছে নাকি বুঝতে পারছো না? ইন্টারস্পেসিফিক মানে কি? ওটা বুঝতে পারছি না। ইন্টারস্পেসিফিক মানে ওটা হচ্ছে দুটো ডিফারেন্ট প্রোটোপ্লাস্ট। স্পিসিস। হ্যাঁ, দুটো ডিফারেন্ট স্পিসিস, দুটো ডিফারেন্ট ব্যাকটেরিয়াল স্ট্রেন, দুটো ডিফারেন্ট ব্যাকটেরিয়াল স্পিসিস, সেটাকেই বলে ইন্টারস্পেসিফিক। এদের মধ্যে আমি কি করতে চাইছি এক্সপেরিমেন্টে? ফিউশন। এদের মধ্যে আমি কি করতে চাইছি এক্সপেরিমেন্ট? ফিউশন। অ্যান্ড প্রোটোপ্লাস্টের ফিউশন কি পসিবল? প্রোটোপ্লাস্টের ফিউশন কি পসিবল? দুটো ব্যাকটেরিয়াকে ফিউজ করে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া ডেভেলপ করা? ইয়েস। বাট দুটো নর্মাল অ্যাজ ইট ইজ স্টেটে, নেটিভ স্টেটে ব্যাকটেরিয়াকে ফিউজ করানো যাবে? না, কেন না? তার কারণ সেল ওয়ালের প্রেজেন্স আছে। তার সেল কারণ হচ্ছে ওয়ালটাকে বাধা বেরিয়ারটা দেবে। হচ্ছে সেল ওয়াল। তার বেরিয়ার সিস্টেমটা হচ্ছে সেল ওয়াল। তো যখনই আমি সেল ওয়ালকে রিমুভ করে দিলাম ফ্রম দ্য আউটসাইড অফ দ্য টু ব্যাকটেরিয়াল স্টেন, নাও দিস টু স্টেন ক্যান কম্বাইন and can fuse together to form a single cell. এটা করলে আমার লাভ কি? ধরে নাও তোমার কাছে দুটো ব্যাকটেরিয়া ছিল, স্ট্রেন এ and স্ট্রেন বি। স্ট্রেন এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল, সিঙ্গেল ইম্পর্টেন্ট প্রপার্টি। ধরে নাও প্রোডাক্টের ইল্ড ভালো, স্ট্রেন এর প্রোডাক্ট ইল্ড বেটার। আর স্ট্রেন বি এর মধ্যে ক্যাপাসিটি আছে, প্রোডাক্টের ইল্ড অত ভালো না, বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার করে। প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেটার। নাও তুমি কি করবে? নাও কি করবে? স্ট্রেন এ ব্যাকটেরিয়া স্ট্রেনকে প্রোটোপ্লাস্ট বানাও, স্ট্রেন বি কে প্রোটোপ্লাস্ট বানাও। তো প্রোটোপ্লাস্ট স্ট্রেন এ প্রোটোপ্লাস্ট স্ট্রেন বি কে ফিউজ করে একটা সিঙ্গেল ইউনিটে কনভার্ট করে দাও। And this bacteria, which is the recombined bacteria of strain A and strain B, now develop good product, মানে quality product, improved quality product as well as improved quantity. Yes or no? হবে কি হবে না? তাহলে this bacteria প্রোডাক্টের কোয়ালিটিও ভালো রাখবে as well as yield ও বাড়বে।
সো ভ্যারাইটি আনতে পারলাম, বাই দিস ওয়ে ভ্যারাইটি ডেভেলপ করতে পারলাম। ইয়েস। তো ইন্টারস্পেসিফিক প্রোটোপ্লাস্ট ফিউশন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি টু ডেভেলপ ভ্যারাইটি ইন কনভেনশনাল প্রোডাক্ট। তো এটাকে ডেসক্রাইব আর করলাম না, অলরেডি আমি মুখে বলে দিলাম ডেসক্রিপশনটা কি করলাম। improved variation of improved variety of bacterial strains, 2 bacterial strains are collected। শুধু ব্যাকটেরিয়া নয়, ইয়েতেও করা যায়, ইস্টকেও করা যায়। and first to produce protoplast, yeasted protoplast formation এ কোন এনজাইম নেব, then fuse together। during yeast protoplast formation কোন এনজাইম নেব, স্যার পুরনো জিনিস এত ঘাটান কেন, বাট ঘাটাতে তো হবেই, না হলে তোমাদের থেকে আনসার পাবো না আর তোমাদের রিমাইন্ডও থাকবে না। তো ইস্টের প্রোটোপ্লাস্ট কিভাবে বানাবো, ব্যাকটেরিয়া তো বুঝলাম, লাইসোজাইম ইউজ করতে পারি আর পেনিসিলিন ইউজ করতে পারি। ইস্টে কি ইউজ করব, সেল ওয়াল কি দিয়ে তৈরি, ইস্টের ইস্টের সেল ওয়াল আছে তো, ইস্টের সেল ওয়াল আছে না, সেল ওয়াল নেই, আছে। ঠিক 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 সময় মিউট হয়ে যাও তোমরা, একদম ঠিক সময়, যে সময় আমি কোশ্চেনটা করি। সেল ওয়াল যদি থাকে, সেল ওয়ালের কম্পোনেন্ট কি, কাইটিন। যাক 2 মিনিট পর পেলাম। তাহলে এনজাইম কি ইউজ করব ডিউরিং প্রোটোপ্লাস্ট ফর্মেশনে, কাইটিন ডিগ্রেড করাবো কি দিয়ে, আরে সিম্পল এনজাইম তো, নেম দিয়ে তো এনজাইম কাইটিনেজ, নেম দিয়ে তো এনজাইম কাইটিনেজ ইউজ করব। কাইটিনেজ কি করবে, কাইটিনকে ব্রেকডাউন করে দেবে, সেল ওয়াল ডিস্টেবিলাইজ হয়ে যাবে, সেল ওয়াল টোটালি ফ্র্যাগমেন্টেড হবে। তো নাও ইস সেলকে তোমার ফিউজ করিয়ে দাও আইসোটনিক এনভায়রনমেন্টে রেখে। আইসোটনিক ছাড়া যদি হাইপারটনিক হাইপোটনিক রাখো, তাহলে সেলের মধ্যে প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে। বাট নেটিভ স্টেটে রাখতে গেলে উইদাউট সেল ওয়াল আইসোটনিক এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে। তো প্রোটোপ্লাস্ট ফিউশন করার টাইমে আমরা আইসোটনিক সলিউশন রাখবো, ঠিক আছে। তাহলে যে সিঙ্গেল ব্যাকটেরিয়া ডেভেলপ হলো, সিঙ্গেল ব্যাকটেরিয়ার মধ্যে কি সেল ওয়াল আছে কি নেই, আমরা দুটো স্ট্রেনকে প্রোটোপ্লাস্ট বানালাম, প্রোটোপ্লাস্টকে ফিউশন করলাম, একটা সিঙ্গেল এন্টিটি তৈরি হলো, রিকম্বাইন্ড স্পিসিস। এই রিকম্বাইন্ড স্পিসিসটা তো আর এখন সেল ওয়াল নেই, বাট সেল ওয়াল তো ইম্পর্টেন্ট। তো সেল ওয়ালকে তো আবার গ্রো করানো যায়, জানো তো, ওই সেলটাকে যখন তুমি মিডিয়ামে গ্রো করাবো, ও নিজে আবার নতুন করে সেল ওয়াল সিনথেসাইজ করবে। কেসটা কি বুঝতে পেরেছো? এরকম না যে উইদাউট সেল ওয়াল ওকে ফার্মেন্টেশনে পাঠিয়ে দিয়েছি, তাহলে তো ফার্মেন্টেশন হয়ে গেল, শেষ। কেসটা কি বুঝতে পারলে? প্রোটোপ্লাস্ট তৈরি করে ফিউশন করিয়ে আবার রিগ্রো করানো হয়, সেল ওয়াল রিগ্রোথ করানো হয়। রিগ্রোথ কিভাবে পসিবল? ভেরি ক্লিয়ার, যদি আমরা আবার মিডিয়ামে ওকে সুটেবল মিডিয়াতে অ্যাড করে দিই, হ্যাঁ মিডিয়ার আইসোটনিসিটি মেনটেন করতে হবে, খাবার দিতে হবে, ঠিকঠাক অ্যামাউন্টে খাবার দাও, অ্যামাউন্টে তোমার নিউট্রিয়েন্ট দাও, ও আবার সেল ওয়াল ব্যাক করবে, রিগ্রো করে নেবে। বাট দিস সেলস ইজ নাও কম্বাইন্ড অফ দ্য টু স্পিসিস, অ্যান্ড টু ইম্পর্টেন্ট প্রপার্টি ওর মধ্যে তোমার প্লাম্প করে দিয়েছে। So that's why these microbes produce, this variety of microbes produce better yield, better variety of product. Number 5, last, how to develop new variety of product, gene cloning. Last class discussion, মানে RDT ক্লাসের ডিসকাশন, জিন ক্লোনিং।
ভেরি ক্লিয়ার। নিউ জিন তোমার ইনসার্শন, জিন অফ ইন্টারেস্ট, আওয়ার ডিজায়ার্ড জিন, যেটা আমি একটা সেলের মধ্যে প্রডিউস করতে চাইছি। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম ব্যাকটেরিয়ার বি স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটি নেই, বাট আই হ্যাভ টু প্রোভাইড। সো কিভাবে করব আমরা? জিন ইনসার্ট করাবো। সো ডিজায়ার্ড জিন ইনসার্শন করলেও আমরা প্রোডাক্টে ভেরিয়েশন আনতে পারবো। দেখে নাও, all 5 strategies to develop new products, improve products, point clear কিনা? এই প্রোটোপ্লাস্ট ফিউশন একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি আমরা নর্মালি ব্যাকটেরিয়ার, তো আমরা এই আগের দিন যেটা পড়লাম আরডিটিতে, সেই ভেক্টরের মাধ্যমে তো আমরা ডিজায়ার্ড জিনটাকে ব্যাকটেরিয়ার মধ্যে পাঠাতে পারি। হ্যাঁ পারো। প্রোটোপ্লাস্ট ফিউশন করার কি দরকার পড়লো? আমি তো দেখেছি জিন ক্লোনিংটা আমি রেখেছি স্ট্র্যাটেজি নাম্বার 5 এ, এরকম না তো আমি রাখিনি। জিন ক্লোনিংটা আমি অপশনে রেখেছি, বাট ইন্টারস্পেসিফিক প্রোটোপ্লাস্ট ফিউশন আনাদার ওয়ে হতে পারে। সেটা আমি প্রসেসে কি কি অ্যাসপেক্ট হতে পারে সেগুলো লিখেছি, মানে কি কি আমার কাছে অ্যাভেলেবিলিটি আছে। এবার তুমি কোনটা নিচ্ছ সেটা তোমার উপর। আজকে তোমার ল্যাবরেটরিতে যদি জিন ক্লোনিং এর কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে, জিন ক্লোনিং করার জন্য কোনো কিছু তোমার ফান্ড অ্যামাউন্ট না থাকে, কারণ ভেক্টর পারচেস করতে হবে, অনেক কিছু থাকে, ওখানে একটা অ্যামাউন্টের ব্যাপার থাকে। তারপর হচ্ছে তোমার সেই ফেসিলিটি নেই, তুমি কি করবে তাহলে? চুপচাপ বসে থাকবে মাথায় হাত দিয়ে। কেসটা কি বুঝতে পেরেছো? সব ল্যাবে তো সব ফেসিলিটি থাকে না। ধরো জিন ক্লোনিং এর ফেসিলিটি নেই, দেন কি করবে তুমি? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিউশনটা করব তো? তোমার কাছে এতগুলো অপশন আছে, টোটাল 5 অপশন ইউ হ্যাভ। তো তুমি কি সিলেক্ট করছো সেটা তোমার উপর, এন্ড তোমার ল্যাবরেটরির উপর, তোমার ল্যাবরেটরিতে অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়ালস এর উপর, তোমার কোনটা সুটেবল হবে, কোনটা কম টাইমে তুমি নিউ প্রোডাক্ট তৈরি করার জন্য অ্যামিনেবল। তো সেটার বেস করে তুমি চুজ করো। তোমার কাছে 5টা অপশন আছে। আমি বলিনি তো জিন ক্লোনিং করতেই হবে তোমাকে, আমি বলেছি তোমার টোটাল 5টা অপশন আছে, তুমি যে কোনো একটা অপশন চুজ করে ভ্যারাইটি ডেভেলপ করতে পারো। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? তো এটাও একটা অপশন, এটাও একটা অপশন, তোমার নিড স্পেসিফিক তুমি চুজ করবে। এবার আমাকে বলো যে আউট অফ 5 এইগুলো তো তোমার ল্যাবরেটরি টেকনিক, ঠিক আছে? কেমিক্যাল মডিফিকেশন, বায়ো ট্রান্সফরমেশন, এটাও একটা ল্যাবরেটরি টেকনিক। জিন ক্লোনিং তো আরো প্রবলেমেটিক, মানে হার্ডওয়ার্ক টেকনিক। তো বাট জিন ক্লোনিং সাকসেসফুল হয়, তো জিন ক্লোনিং এটাও একটা ল্যাবরেটরি টেকনিক। তো কোন জিনিসটা তুমি অ্যাজ আ ফার্স্ট, অ্যাজ আ নোভিস, তোমাকে যদি কোনো বলা হয় যে তুমি ইমপ্রুভ স্ট্রেন বানাও, বা তুমি প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ করো, প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ করো, আউট অফ 5 কোনটাকে চুজ করবে তুমি? আউট অফ 5 তুমি কোনটাকে চুজ করবে? তোমার কাছে অত ম্যাটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি নেই, আর অত টেকনিকও তোমার কাছে জানা নেই, তুমি কোনটাকে চুজ করবে? কারণ কেমিক্যাল মডিফিকেশনে টেকনিক ইনভলভ, বায়ো ট্রান্সফরমেশনে এনজাইম টেকনিক ইনভলভ, ইন্টারস্পেসিফিক প্রোটোপ্লাস্ট ফিউশনে টেকনিক ইনভলভ, আর জিন ক্লোনিং এও ভেরিয়াস টেকনিক ইনভলভ। তো কোনটা হচ্ছে সব থেকে সিম্পলিস্টিক? দ্যাট ইজ স্ক্রিনিং। স্ক্রিনিং। নাম্বার 1। তার মানে আগে যে মাইক্রোবসটা ইউজ হচ্ছিল, আমরা ট্রাই করব কি ওর থেকে বেটার স্ট্রেনের মাইক্রোবস সিলেক্ট করা। যদি সেটা করতে পারি তাহলে আমার কোনো ল্যাবরেটরির এই হার্ডকোর যে তোমার ল্যাবরেটরি টেকনিক গুলো এত কিছু আমার লাগে না, এত কিছু শিখতেও হয় না। ঠিক আছে? জিন ক্লোনিং একটা শেখা, সবার জন্য জিন ক্লোনিং নয়, সবাই করতেও পারে না, সবাই তোমার ফিউশন টেকনিক করতে পারবে না। তো প্রত্যেকটা একটা একটা জনার আছে। তো অ্যাজ আ মাইক্রোবায়োলজি, তুমি যদি মাইক্রোবায়োলজি ফিল্ডে যদি রেসপেক্টে ভাবো, তাহলে আমার ফার্স্টেই আমি আউট অফ 5 ফার্স্টটাকে সিলেক্ট করবো। কেন? কারণ আমার মাইক্রোবস রিলেটেড ভালো নলেজ আছে। তাহলে আমি যেটা করতে পারবো, নিউ ভ্যারাইটি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমি যে মাইক্রোবসটা কনভেনশনালি ইউজ হচ্ছিল সেই মাইক্রোবসটাকে আমি চেঞ্জ করতে চাইবো। তো সেটার জন্য আমার লাগবে কি? স্ক্রিনিং। ঠিক আছে? তাহলে দিস মেথড ইজ ওয়েল সুটেড, দিস মেথড ইজ ওয়েল সুটেড। হ্যাঁ, 2, 3, 4, 5 এটাও করা যায়, বাট নাম্বার 1 ইজ ওয়েল সুটেড। তো নেক্সট ক্লাস আমাদের এই স্ক্রিনিং থেকে স্টার্ট হবে।
how to screen microbes, how to isolate microbes, microbes isolation এর process আমরা দেখব, what are the source of microbes, তো ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট মাইক্রোবস, তো সোর্স দেখবো, হাউ টু স্ক্রিন দ্যাট মিন্স আইসোলেশন প্রসেস দেখবো, ভ্যারাইটি আইসোলেশন প্রসেস গুলো আমরা চেক করব নেক্সট ক্লাসে। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখলাম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট মাইক্রো অর্গানিজমের তোমার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আর প্রোডাক্ট ইমপ্রুভ কিভাবে করা যায় তার কিছু টেকনিক, টোটাল 5 টেকনিক পড়েছি। বলো যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে করো। তো নেক্সট ক্লাস আমাদের স্টার্ট হবে স্ক্রিনিং থেকে। স্যার ডিসকভারি অফ মাইক্রোবস এর সেম ওয়ানে আমরা হ্যাঁ। যা পড়েছি সেগুলোই পড়ে নেব। ওইটুকুই পড়তে হবে। মানে হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি সেমিস্টার 1 এ ডিসকভারি অফ মাইক্রোবস এ যেটুকু যে যে সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন করেছো আমি তো বলে দিলাম, রবার্ট কুক করবে আর অ্যান্টন ভন লিলিনভ করবে, আর কিছু নেই, এই দুজনেই মেন। আর সোয়ানটা পড়তে পারো ব্যাস। আচ্ছা ঠিক আছে, তো হিস্ট্রি থেকে ওখান থেকে কোশ্চেন আসবে না, ধরেই নাও আসবে না। ইউনিট 1 ওটা জাস্ট একটা দিয়ে রাখা হয়েছে, কোশ্চেন আসার মানে মেন কন্টেন্ট হচ্ছে ইউনিট 2 টু ইউনিট 6, তো ওটা আসবেই না, জাস্ট ওই ওভার দেখে নেওয়া, একটু আইডিয়া রাখো। পয়েন্ট ক্লিয়ার? ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি খুব টাফ লাগছে না ইজি লাগছে? সাবজেক্ট ইজি বলেছিলাম, খুব কিছু প্রবলেম নেই, তোমরা নিজেরা আনসার করছো, শুধু একটু ধরিয়ে দিলে নিজেই আনসার করছো, খুব কিছু ব্যাপার নেই। আর অনেক কিছু জিনিস আগেই পড়েছো, মানে বিফোর সেমিস্টার 2, 3, 4 এ অনেক কিছু মাইক্রোবস এর নলেজ তোমাদের হয়ে আছে, যেটার জন্য তোমার ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি খুব বেশি প্রবলেমেটিক লাগবে না। ঠিক আছে, একটা মাইক্রোবস কে কিভাবে গ্রো করাবে, কোন টেম্পারেচারে গ্রো করবে, কোন পিএইচ এ গ্রো করাবে, এগুলো তোমাদের অলওয়েজ জানা আছে। ব্যাকটেরিয়াল গ্রোথের সঙ্গে তোমরা পড়েছো যে একটা অপটিমাম টেম্পারেচার বলে একটা জিনিস থাকে, অপটিমাম পিএইচ বলে একটা জিনিস থাকে। তো যখন আমি ফার্মেন্টেশন প্রসেস গুলো পড়াবো তোমার কাছে খুব একটা কিছু ডিফিকাল্ট লাগবে না, যে একটা যদি আমরা থার্মোফিলিক ব্যাকটেরিয়া ইউজ করি তাহলে কোন টেম্পারেচারে আমি গ্রো করাবো, অবভিয়াসলি গ্রেটার দ্যান 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা মিসোফিলিক স্ট্রেন চুজ করি তাহলে আমরা 30-40 তে গ্রো করাবো। তো যেহেতু আইডিয়া প্রিভিয়াস এর মাইক্রোবস এর নলেজ আছে, তোমার এটা খুব কিছু প্রবলেম আসবে না। ঠিক আছে, আর কিছু টেকনিক তো নতুন আছে যেগুলো শিখতে হবে, এবং ডিএসপি টা পুরোটাই নতুন, মানে ডাউনস্ট্রিম প্রসেসিং, এখানে অনেকগুলো টেকনিক ইনভলভ হয়, তো সেগুলো আমাদের জানতে হবে, সেন্ট্রিফিউগেশন, ফিল্ট্রেশন এক্সেট্রা, আরো কিছু টেকনিক আছে, ক্রোমাটোগ্রাফি, অনেকগুলো টেকনিক আছে, টেকনিক গুলো পড়তে হবে। ওই জায়গাটা একটু আবার বোঝার আছে, বাকিগুলো নর্মাল মানে ইজি থাকবে। ক্লিয়ার? এন্ড করলাম।